ব্লেজিং ডানিটস ভ্রু কুঁচকে গিরম্যান স্প্যারোকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখল। সে বুঝতে পারছিল না এই লোকটার আসল উদ্দেশ্য কি। ডানিটস মনে মনে ভাবল, লোকটা আসলে কি চায়। টাকা? কিন্তু সে তো চাইলেই স্টিল মাভেতি আর হেনরির মাথা নিয়ে গিয়ে প্রায় 10,000 পাউন্ড বাউন্টি দাবি করতে পারত। সব কমিশন বাদ দিলেও তার হাতে 7-8 হাজার পাউন্ড থাকত। অথচ সে তা করল না। উল্টো সে যুদ্ধের লুটের ভাগ আমার সাথে ভাগ করে নিল। সবকিছু কেমন যেন অদ্ভুত। প্রথমে যখন সে শুনল আমি ব্লেজিং ডানিটস, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল 3,000 পাউন্ডের বাউন্টির কথা বলা। ডানিটস ভাবল, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। হয়তো বাউন্টির টাকা নিরাপদে পাওয়ার অন্য কোনো উপায় তার কাছে আছে, অথবা সে এটা অন্য কারো জন্য রেখে দিয়েছে। সে আগে থেকেই ম্যান্ডেটেড পানিশাস আসার ব্যাপারে জানত। তার মানে তার নিজস্ব যোগাযোগ আর তথ্যের উৎস আছে। এভাবে চিন্তা করলে সবকিছুর একটা খুঁজে পাওয়া যায়। হয়তো চিল্লাঙ্গোসকে যে ডেমিগড মেরেছে, সেই একই রহস্যময় সংগঠনের লোক এই গিরম্যান স্প্যারো। নিজের এই অদ্ভুত চিন্তায় ব্লেজিং ডানিটস নিজেই চমকে উঠল। উত্তেজিত হয়ে নড়াচড়া করতে গিয়ে সে ভুলে গেল যে তার বাম হাতটা ভেঙে গেছে। ব্যথায় তার মুখ কুঁচকে গেল। এই চিন্তা তাকে আরও ভয় পাইয়ে দিল। সে চাইছিল না তার ক্যাপ্টেন এই বিপজ্জনক আর পাগলাটে লোকটার সাথে দেখা করুক। ডানিটস সন্দেহ করল যে গিরম্যান স্প্যারো হয়তো ক্যাপ্টেনের 26,000 পাউন্ড বাউন্টির দিকে নজর দিয়েছে। লড়াইয়ের ময়দানে হয়তো গিরম্যান একা ক্যাপ্টেনের সাথে পারবে না। তাছাড়া ফার্স্ট মেট, সেকেন্ড মেট আর বাকিরাও আছে। কিন্তু গিরম্যানের পেছনে তো একটা ভয়ঙ্কর সংগঠন আছে। ডানিটস বুক ফুলিয়ে মনে মনে ভাবল, আমি বেঁচে থাকতে ক্যাপ্টেনের কোনো ক্ষতি হতে দেব না। সে নিজের চুলে হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেকে বলল, আমাকে আরও ভালো করে নজর রাখতে হবে। হয়তো গিরম্যান সত্যিই শুধু কিছু প্রশ্নের উত্তর চায়। ডানিটস চারপাশ তাকিয়ে দেখল তার ফ্লাইং কার্পেট আর শ্যাডো ক্লোক দুটোই ঠিক আছে। তার মানে গিরম্যান এগুলো চুরি করেনি। গিরম্যান কি ভয় পায় না যে আমি এই সুযোগে পালিয়ে যাব? নাকি সে আমার চুল চুরি করেছে যাতে জাদুটোনা করে আমাকে খুঁজে পায়? না, লোকটা তো একটা পাগল। সে যদি চুল নিতে চাইত, তবে সরাসরি এসে টেনে ছিঁড়ে নিয়ে যেত। লুকিয়ে করার লোক সে নয়। ডানিটস ভাবল, নিশ্চয়ই ওই গোপন সংগঠনের কেউ এখন আড়াল থেকে আমার ওপর নজর রাখছে। আমি পালানোর চেষ্টা করলেই হয়তো তারা আমাকে ধরবে আর ক্যাপ্টেনের ঠিকানা জেনে নেবে। কত বড় শয়তান! গিরম্যান স্প্যারো নিশ্চয়ই ইচ্ছে করেই বাইরে গেছে যাতে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি। নিজের অভিজ্ঞ আর বুদ্ধিমান মন দিয়ে ডানিটস এই সত্যটা ধরে ফেলেছে বলে মনে করল। সে পায়চারি করতে করতে আবার চেয়ারে গিয়ে বসল। সে মনে মনে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। আমি কোথাও যাচ্ছি না। আমি দেখব তুমি কি করতে পারো। আমি ক্যাপ্টেনের ওপর কোনো বিপদ ডেকে আনব না। বিকেল 3:15, সিমিয়াম দ্বীপ। এই দ্বীপটা রস্টেড দ্বীপপুঞ্জের অংশ হলেও বায়াম শহর থেকে বেশ দূরে। জাহাজে করে আসতে প্রায় 5 ঘণ্টা সময় লাগে। সিমিয়াম দ্বীপ আসার পথে ক্লাইন মোরেত্তি কিছু স্থানীয় পোশাক আর একটা ছোট স্যুটকেস কিনে নিল। সব মিলিয়ে মাত্র 14 শিলি খরচ হল তার। সত্যি খুব সস্তা। প্যান্টালুন, বাদামি জ্যাকেট আর হালকা বাদামি টুপি পরে ক্লাইন যখন জাহাজ থেকে নামল, তাকে দেখতে একদম এই দ্বীপের আদিবাসীদের মতো লাগছিল। পোশাক কেনা আর চেহারা বদলাতে গিয়ে তার অনেক সময় নষ্ট হয়েছে। সে তার আর্থিক অবস্থার কথা ভাবতে লাগল। ফেচলেস ক্যারেক্টারিস্টিক বিক্রি করে 3,825 পাউন্ড পাওয়া গেছে। জলদস্যুদের বাউন্টি থেকে আসবে 3,000 পাউন্ড। যদিও টাকাগুলো এখনও হাতে আসেনি, তবুও ক্লাইন সেগুলো নিজের বাজেটে ধরে নিল। মিস্টার হ্যাংডম্যান ধরা না পড়লে এই টাকা সে পেয়েই যাবে। ডোনাদের কাছ থেকে পাওয়া বকশিস মিলিয়ে আরও 255 পাউন্ড আছে। স্টিল মাভেতির পকেট থেকে মিলেছে 26 পাউন্ড 11 শিলি 8 পেন্স। সাথে আরও 5টা সোনার কয়েন তো আছেই। ইদানিং ক্লাইনের খরচ খুব একটা হচ্ছে না, এটা ভেবে সে বেশ খুশি হল। সব মিলিয়ে তার হাতে এখন 7,110 পাউন্ডের মতো সম্পদ আছে। তাছাড়া নাইটমেয়ার ক্যারেক্টারিস্টিক আর মারলকের ব্লাডার তো আছেই। স্টিল মাভেতি আর হেনরির মতো দস্যুদের শিকার করা সত্যিই লাভের কাজ। এতে যেমন ন্যায় বিচার হয়, তেমনি রাতারাতি ধনী হওয়া যায়। ক্লাইন সমুদ্রের দিকে তাকাল। এখানকার পানি বায়ামের চেয়েও পরিষ্কার। মনে হচ্ছে যেন সমুদ্রের নিচে একটা বিশাল সবুজ মণি চিকচিক করছে। সে ভাবল, এই অ্যাডভেঞ্চারাররা কেন সমুদ্রের দিকে ছোটে তা এখন বোঝা যাচ্ছে। সব খরচ বাদ দিলেও ক্লাইনের কাছে যা টাকা থাকবে তা দিয়ে সে একটা সুন্দর ম্যানর বা বাগানবাড়ি কিনে ফেলতে পারবে। লোয়েনের গ্রামগুলো নাকি খুব সুন্দর। সে ভাবল, যদি আর কখনো ফিরতে না পারি, তবে এমন কোনো জায়গাতেই থিতু হব। ব্যাকলুন্ড বাইক কোম্পানির 10% শেয়ারও তো আছে তার নামে। ভবিষ্যতে সেখান থেকেও অনেক টাকা আসবে। ক্লাইন সোজা হয়ে দাঁড়াল আর নিজের ভবিষ্যতের কথা ভাবতে লাগল। তবে তার আগে তাকে নাইটমেয়ার ক্যারেক্টারিস্টিক নিয়ে কিছু একটা করতে হবে। হয় সেটা বিক্রি করতে হবে, নয়তো চার্চ অফ অ্যাভারনাইটকে ফেরত দিতে হবে। ক্লাইন আশা করল যে লিটল সান দ্রুত সিকোয়েন্স 7-এ পৌঁছাবে। তাহলে ক্যারেক্টারিস্টিক থেকে মানসিক দূষণ দূর করার উপায় জানা যাবে।
ক্লাইন এবার ছোট বন্দর শহরটার ভেতরে ঢুকল। জায়গাটা আদিবাসীদের দিয়ে ভরা। তাদের গায়ের রং তামাটে আর চুলে হালকা কোঁকড়ানো ভাব আছে। তাদের শরীর থেকে মশলার একটা হালকা গন্ধ আসছিল। ক্লাইন লোকজনের কাছ থেকে রেইন আর ওয়েন্ডট এর মৃত্যুর খবরের ব্যাপারে খোঁজ নিল। তারপর একটা নির্জন কোণ খুঁজে নিয়ে সে নিজের মুখ বদলে ফেলল। সে এখন দেখতে লম্বা পাতলা ওয়েন্ডের মতো। সুটকেসটা নিয়ে সে শহরের প্রান্তে রেইনদের মদের কারখানার সামনে গেল। ওয়েন্ডট এর স্মৃতিতে রেইন যেমন ছিল, এখন সে তার চেয়ে অনেক বেশি পরিণত। মেয়েটি তখন দরজার সামনে ঝাড়ু দিচ্ছিল। আশেপাশে কেউ নেই। ক্লাইন একটা লম্বা শ্বাস নিল। সে বেশ অস্বস্তি বোধ করছিল। সে অভিনয়ের তত্ত্বগুলো জানলেও বাস্তবে কখনো এমন অভিনয় করেনি। সে নিজেকে ওয়েন্ডট এর জায়গায় কল্পনা করার চেষ্টা করল। ক্লাইন চোখ বন্ধ করে রেইনের দিকে এগিয়ে গেল। পায়ের শব্দ শুনে রেইন মাথা তুলল। ওয়েন্ডটকে চিনতে পেরে সে অবাক হল। সে গম্ভীর মুখে বলল, তুমি হঠাৎ ফিরে এলে কেন? ক্লাইন মনে মনে নিজেকে মনে করিয়ে দিল যে সে এখন অভিনয় করছে। সে হাসল আর বলল, আমি শুধু তোমাকে বিদায় জানাতে এসেছি। সে স্থানীয় ব্যায়াম টানে কথাগুলো বলল। রেইন অবাক হয়ে জিজ্ঞেস করল, বিদায়? ক্লাইন পাশের দিকে তাকিয়ে হাসল। সে বলল, আমি একটা গুপ্তধনের খোঁজে যাচ্ছি। জানি না কবে ফিরতে পারব। যখন ফিরব অনেক টাকা নিয়ে ফিরব। একটা বড় বাড়ি কিনব। সেখানে রবার গাছ আর আঙুরের বাগান থাকবে। নিজের মদের কারখানা আর কামারের দোকানও থাকবে। চারপাশ মশলার গন্ধে ভরে থাকবে। সে রেইনের চোখের দিকে সরাসরি তাকাল। কিন্তু এত কিছুর মাঝেও আমার একটা জিনিসের অভাব থাকবে। ক্লাইন নিজের অস্বস্তি চেপে রেখে রেইনকে বলল, ওই বাড়ির জন্য আমার একজন স্ত্রী দরকার। রেইন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আজ আমি এসব বলছি কোনো উত্তরের আশায় নয়। শুধু ভয় পাচ্ছিলাম যে যদি আর কখনো বলার সুযোগ না পাই। সব শুনে রেইন হঠাৎ রেগে চিৎকার করে উঠল, ওয়েন্ডট, তুমি একটা কাপুরুষ। ক্লাইন অবাক হওয়ার ভান করল। রেইন নিচু গলায় বলতে লাগল, ৩ বছর আগে ৩ বছর আগে আমি তোমার সাথে ব্যায়াম যাওয়ার জন্য তৈরি ছিলাম। অথচ তুমি তখন কিছুই বলনি। তুমি একটা ভীতু। এখন এসব বলে কি হবে? তুমি তো সাগরে চলে যাচ্ছ। হয়তো আর কখনোই ফিরবে না। রেইন ক্রমেই আরও উত্তেজিত হয়ে পড়ল। তুমি তোমার মনের কথা বলে শান্তি পেলে, কিন্তু আমার কথা ভেবে দেখেছ? আমি সারাক্ষণ তোমার ফেরার অপেক্ষায় তিলে তিলে মরব। তুমি একটা স্বার্থপর। সে হাতের ঝাড়ু দিয়ে ওয়েন্ডটকে মারতে আসল। ক্লাইন জানত আসল ওয়েন্ডট হলে হয়তো ঝাড়ুটা সরিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরত, কিন্তু সে তো তা করতে পারবে না। সে অপমানিত হওয়ার ভান করে সেখান থেকে পালাল। পাশের একটা গলিতে গিয়ে সে দেয়ালে মাথা ঠুকল আর নিজেকে গালি দিতে লাগল। সত্যিই কি বিচ্ছিরি একটা অবস্থা। রেইন দরজার কাছে ঝাড়ুটা নিয়ে চুপচাপ বসে পড়ল। সে কি ভাবছিল কেউ জানে না। হঠাৎ তার খুব ঘুম পেতে লাগল। ক্লাইন একটা ঘুমের চার্ম ব্যবহার করে রেইনের পাশে গেল। সে তাকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর রেইন জেগে উঠল। তার মনে হল সে হয়তো স্বপ্নের ঘোরে সব দেখছিল। সে বেশ কিছুক্ষণ নড়াচড়া না করে বসে থাকল। হঠাৎ তার গলা চিরে একটা গালি বেরিয়ে আসল, ওয়েন্ডট, তুমি একটা স্বার্থপর জানোয়ার। ক্লাইন অনুভব করল তার পশম কিছুটা হজম হয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেহারা বদলে ফেলল। আজকের রাতটা তাকে এই দ্বীপেই কাটাতে হবে। সকাল হওয়ার আগে ব্যায়াম যাওয়ার কোনো জাহাজ নেই। ক্লাইন মোরেত্তি নিজের চেহারা বদলে নিল। সে রাস্তার একটা কোণে গিয়ে একটা সবুজ লেটার বক্সের সামনে দাঁড়াল। তার পকেট থেকে আগে থেকে তৈরি করে রাখা একটা চিঠি বের করল সে। চিঠিটা ছিল একটা জাল মৃত্যু সংবাদ। পুলিশের অফিসিয়াল কাগজের মতো করে এটা তৈরি করেছিল ক্লাইন। চিঠিটা সাইমিমের পুলিশ সার্জেন্টের ঠিকানায় পাঠানো হচ্ছিল। তাতে লেখা ছিল যে স্থানীয় বাসিন্দা ওয়েন্ড ব্যায়াম শহরে হঠাৎ মারা গেছে। অভিনয় করার সিদ্ধান্ত নেওয়ার সময় ক্লাইন একটা পরিকল্পনা করে রেখেছিল। সে চেয়েছিল যেন রেইন নামের মেয়েটার ওপর কোনো বড় বিপদ না আসে। ক্লাইনের পরিকল্পনা ছিল স্ল্যাম্বার চার্ম ব্যবহার করা। সে রেইনের মনে এমন একটা ভাব তৈরি করতে চেয়েছিল যেন পুরো ঘটনাটাই একটা স্বপ্ন। যদি রেইন ওয়েন্ডকে পছন্দ না করত, তবে সে সরাসরি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারত। পরবর্তীতে আসল মৃত্যুর খবর শুনে রেইনের মনে কোনো অপরাধবোধ আসত না। সে বড়জোর একটু ভয় পেত, যা চার্চে গিয়ে প্রার্থনা করলেই ঠিক হয়ে যেত। কিন্তু রেইন যদি ওয়েন্ডকে পছন্দ করত, তবে স্বপ্নটা ক্লাইনকে সসম্মানে বিদায় নেওয়ার সুযোগ দিত। আসল ওয়েন্ডের মৃত্যুর খবর রেইনের সব আশা শেষ করে দিত ঠিকই, কিন্তু তার ভবিষ্যৎ জীবনে এর কোনো খারাপ প্রভাব পড়ত না। তবে পুরো ব্যাপারটা ক্লাইনের কাছে বেশ নিষ্ঠুর মনে হচ্ছিল। যে কোনো মেয়ের জন্যই এটা অনেক কষ্টের। মারা যাওয়ার পর কেউ স্বপ্নে এসে মনের কথা জানাচ্ছে, এই খবর শুনলে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়বে। সে হয়তো অনেকদিন স্বাভাবিক হতে পারবে না। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, আমি যদি কিছুই না করতাম, তবুও ওয়েন্ডের মৃত্যুর খবর রেইনের কাছে আসত। রেইন তখনও খুব কষ্ট পেত। তার মনে সারা জীবন একটা খটকা থেকে যেত।
সে হয়তো ভাবত ওয়েন্ড কি আদেও তাকে ভালোবাসত, নাকি ওয়েন্ড শুধু নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই অভিযানে গিয়েছিল। সে তুলনায় এভাবে শেষ হওয়া মন্দ নয়। কষ্ট কাটিয়ে ওঠার পর রেইন অন্তত এটা ভেবে শান্তিতে থাকতে পারবে যে কেউ একজন তাকে সত্যিই ভালোবাসত। ক্লাইন মনে মনে বলল, অভিনয় করার জন্য অন্যের জীবনে এভাবে হস্তক্ষেপ করা মোটেও ভালো কাজ নয়। নিজের কাজ হাসিল করার জন্য একটা নিরপরাধ মানুষের জীবন নিয়ে খেলা করাটা দয়া হতে পারে না। রোসেল যেমনটা বলেছিলেন, বিয়ন্ডার পথে মানুষ যত এগোয় ততই সবকিছু বিকৃত আর অশুভ মনে হতে থাকে। হয়তো এই অ্যাক্টিং মেথড বা অভিনয়ের পদ্ধতিই মানুষের ভেতরের শয়তানকে জাগিয়ে দেয়। আমি শুধু চেষ্টা করতে পারি যেন ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমানো যায়। চিঠিটা পোস্ট করে ক্লাইন একটা লম্বা শ্বাস ছাড়ল। তারপর সাধারণ এক স্থানীয় মানুষের বেশ ধরে সে শহরের একমাত্র সরাইখানার দিকে এগিয়ে গেল। পথে চলতে চলতে ক্লাইন তার অভিজ্ঞতাগুলো ঝালিয়ে নিল। সে বুঝল যে অন্য কারো ছদ্মবেশ ধারণ করা এবং মানুষের প্রতিক্রিয়া নেওয়া হল ফিচলেস পথের প্রধান নিয়মগুলোর একটি। তবে সবচেয়ে বড় নিয়ম হল, তুমি যে কোনো কারো ছদ্মবেশ নিতে পারো, কিন্তু দিন শেষে তুমি নিজের সত্তাকে হারাবে না। অন্য কোনো ফিচলেস বিয়ন্ডার হলে হয়তো ওয়েন্ডের মৃত্যুর খবর লুকিয়ে ফেলত। সে রেইনের সাথে বছরের পর বছর সংসার করত, এমনকি সন্তানও জন্ম দিত। পশন পুরোপুরি হজম হয়ে যাওয়ার পর সে ঠান্ডা মাথায় একদিন সব ছেড়ে চলে যেত। ক্লাইন ভাবল, আমি এটা কখনোই পারব না। আমার বিবেক এটা সায় দেয় না। আমি শুধু আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারি। ক্লাইন মনে মনে হাসল। বিয়ন্ডারদের শুধু বাইরের বিপদ বা পাগলামির সাথে লড়াই করতে হয় না, তাদের লড়াই করতে হয় নিজেদের ভেতরের কুচিন্তা আর অন্ধকারের সাথে। একটু অসাবধান হলেই মানুষ দানব হয়ে যেতে পারে। ক্লাইন সরাইখানার ভেতরে ঢুকল। সে কাউন্টারের পেছনে থাকা মালিকের দিকে তাকিয়ে বলল, একটা সাধারণ রুম হবে? রোগাটে মালিক মাথা তুলে ক্লাইনের দিকে একবার তাকাল। সে বলল, আপনার পরিচয়পত্র দেখান। ক্লাইন এইমাত্র যে চেহারা বানিয়েছে তার পরিচয়পত্র কোত্থেকে আসবে? সে একটু বিব্রত হয়ে হাসল। সে বলল, আমি ওটা আনতে ভুলে গেছি। মালিক মাথা নিচু করে আবার নিজের হিসেব মেলাতে শুরু করল। সে গম্ভীর গলায় বলল, তবে এখানে থাকা যাবে না। এটাই এই শহরের নিয়ম। ক্লাইন কোনো কথা না বলে একটা সলি নোট টেবিলের ওপর এগিয়ে দিল। মালিকের চোখ বড় বড় হয়ে গেল। সে ভয় পেয়ে চিৎকার করে উঠল, না না, এটা সরাও। আমি সার্জেন্টের হাতে ধরা পড়তে চাই না। মালিক ক্লাইনকে ধাক্কা দিয়ে বের করে দিল। সে বলল, বের হও এখান থেকে। পরিচয়পত্র ছাড়া নোংরা লোক কোথাকার। ক্লাইন বেশ অবাক হল। সে ভাবতেও পারেনি যে টাকার শক্তি এখানে কাজ করবে না। সে চুপচাপ একটা অন্ধকার গলিতে গিয়ে ঢুকল। কয়েক সেকেন্ড পর সে গেরম্যান স্প্যারোর রূপ ধারণ করল। ক্লাইন আবার সরাইখানায় ফিরে গেল। সে কাউন্টারে টোকা দিয়ে ব্যাকলুন্ডের টানে ইংরেজিতে বলল, একটা রুম চাই। মালিক মাথা তুলেই হাতের কাজ ফেলে উঠে দাঁড়াল। সে হেসে মাথা নিচু করে সম্মান জানাল। মালিক বলল, অবশ্যই অবশ্যই। সে জানতে চাইল, আপনার কি সমুদ্র দেখা যায় এমন রুম লাগবে, নাকি নিরিবিলি কোনো রুম? মালিক এবার ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। পরিচয়পত্রের কথা সে একবারও তুলল না। ক্লাইন মনে মনে হাসল। সে বুঝল এই দুনিয়াটা আসলে স্বার্থপর আর বাস্তববাদী। সে বিনীতভাবে বলল, নিরিবিলি রুম হলেই চলবে। মালিক সাথে সাথে একজন কর্মচারীকে ডেকে চাবি আনতে বলল। সে নিজেই ক্লাইনকে দোতলায় নিয়ে গেল। মালিক বিনীতভাবে জিজ্ঞেস করল, স্যার, আপনি কতদিন থাকবেন? 1 রাতের ভাড়া 1 সলি 5 পেন্স। ক্লাইন সংক্ষেপে উত্তর দিল, শুধু আজকের রাতটা। এর আগে ডানিৎসের সাথে থাকার সময় সে 5 সলি দিয়ে অনেক দামি রুমে থেকেছিল। সেই তুলনায় এই রুমটা বেশ পরিষ্কার আর গোছানো ছিল। সমুদ্রের তীরের সরাইখানাগুলোর মতো সেঁতসেঁতে ভাব এখানে নেই। ক্লাইন মাথা নেড়ে বলল, চমৎকার। মালিক বেশ খুশি হল। ক্লাইন তার ব্যাগ রেখে একটু বিশ্রাম নিল। তারপর রাতের খাবার খাওয়ার জন্য নিচে নেমে এল সে। নিচতলার হলরুমে অনেকগুলো টেবিল এলোমেলোভাবে সাজানো ছিল। টেবিলগুলো বেশ তেলচিটে। এক কোনায় ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। রোস্টেড দ্বীপপুঞ্জে শীতকালে তাপমাত্রা খুব একটা কমে না, তবুও স্থানীয়দের কাছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক ঠান্ডা। ক্লাইন একটা খালি জায়গা দেখে বসে পড়ল। সে স্থানীয় স্পেশাল গ্রিল করা মাংস আর মাশরুম স্যুপ অর্ডার করল। সাথে প্রধান খাবার হিসেবে থাকল আলুর রুটি। খাবারের জন্য অপেক্ষা করতে করতে ক্লাইন চারপাশের খদ্দেরদের ওপর চোখ বুলাল। হঠাৎ তার চোখ আটকে গেল এক নারীর ওপর। মেয়েটার কালো চুলগুলো সাধারণ একটা ঝুঁটি করা ছিল। তার চোখের মণি ছিল হালকা সবুজ আর ধূসর রঙের। মেয়েটা স্থানীয় কেউ নয়। সে পুরুষদের মতো একটা শার্ট আর মোটা জ্যাকেট পরেছিল। তার পাশে একটা গোল টুপি রাখা ছিল। সমুদ্রে যারা অভিযানে বের হয় এটা তাদের পরিচিত পোশাক। তার সাথে থাকা বাকি 3 জন পুরুষকেও দেখে মনে হচ্ছিল তারা অনেক ধকল সহ্য করে এসেছে। ক্লাইন বরাবরই সুন্দরীদের প্রশংসা করতে জানে। তবে তার নজর কাড়ার কারণ শুধু মেয়েটার রূপ ছিল না। এই সমুদ্রে মেয়েদের প্রতি বৈষম্য অনেক বেশি।
এখানে কোনো নারী যদি সম্মান বা পদমর্যাদা পায় তবে বুঝতে হবে সে হয় খুব চালাক অথবা খুব শক্তিশালী। ক্লাইন লক্ষ্য করল তাদের বুটে কাদা লেগে আছে। সে ভাবল, এরা কি জঙ্গল থেকে ফিরল? বায়াম শহর থেকে এলে কাদা এতক্ষণে শুকিয়ে যাওয়ার কথা। গত 2 দিন এখানে বৃষ্টিও হয়নি, তার মানে তারা শহরের বাইরের জঙ্গল থেকে ঘুরে এসেছে। ক্লাইন শুনেছে যে অনেক অভিযাত্রী গহীন জঙ্গলে পরিত্যক্ত মন্দিরের খোঁজে যায়, সেখানে নাকি প্রাচীনকালের সোনাদানা আর দামি রত্ন লুকিয়ে থাকে। সরাইখানাগুলোতে এমন অনেক গল্প প্রচলিত আছে যে জঙ্গলে গিয়ে কেউ রাতারাতি ধনী হয়ে গেছে। ক্লাইন মনে মনে ভাবল, ওসব জায়গায় অশুভ আত্মা থাকার সম্ভাবনা বেশি, তার চেয়ে জলদস্যু ধরা অনেক নিরাপদ। কিছুক্ষণ পর তার সামনে গ্রিল করা মাংস চলে এলো। মাংসের টুকরোগুলো কাঠের কাঠিতে গেঁথে ঝলসানো হয়েছিল, তার ওপর লালচে বাদামি রঙের সস মাখানো। দেখতে অনেকটা তার আগের জীবনের কাবাবের মতো। লোয়েন রাজ্যে সাধারণত বড় মাংসের টুকরো ঝলসানো হয়, কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে মশলা মেশানোর ফলে স্বাদ অনেক ভালো লাগছিল। ক্লাইন তৃপ্তি করে খাবারটা খেল। খাবার শেষে সে স্থানীয় এক ধরনের পানীয় খেল, যার স্বাদ ছিল চিনি আর দুধ মেশানো লেবুর শরবতের মতো। খাবার শেষ করে সে নিজের রুমে ফিরে গেল। গত রাতে ঘুমের অভাব থাকায় সে তাড়াতাড়ি শুয়ে পড়ার সিদ্ধান্ত নিল। তবে তাড়াতাড়ি শুলে একটা সমস্যা হয়। মাঝরাতে ঘুমের ঘোরে তার টয়লেটের বেগ পেল। ক্লাইনের স্বপ্ন ভেঙে গেল। সে চোখ খুলে অন্ধকারের দিকে তাকাল। শীতের রাতে আরামদায়ক কম্বল ছেড়ে ওঠা বেশ কঠিন কাজ। সে কিছুক্ষণ শুয়ে থেকে হাতটা বাইরে বের করল। বাইরের ঠান্ডা বাতাস অনুভব করে সে আবার হাত ভেতরে ঢুকিয়ে নিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার টেবিল থেকে সান ব্রোচ বা সূর্যের ব্রোচটা তুলে নিল। এটা কোনো তাপ তৈরি করে না ঠিকই, কিন্তু এর প্রভাবে মনে হয় যেন ভরদুপুরের তপ্ত রোদ উঠেছে। ক্লাইন নিজেকে ফাঁকি দিয়ে বিছানা থেকে নামল। সে বাথরুমের দিকে এগিয়ে গেল। কাজ শেষ করে সে যখন হাত ধুতে যাবে, ঠিক তখনই তার বিয়ন্ডার ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল। ক্লাইন ভ্রু কুঁচকে বাথরুমের ভেন্টিলেটরের দিকে তাকাল। হঠাৎ কালো আর পিচ্ছিল কিছু একটা ওপর থেকে নিচে ঝুলে পড়ল। সেটা ছিল একটা বিষধর সাপ। সাপটা তার চেরাজিব বের করে হিসিস করছিল। ক্লাইন এক মুহূর্ত দেরি করল না। সে মুখ দিয়ে আওয়াজ করল, দুম! তার এয়ার বুলেট বা বাতাসের গুলি সাপটার গায়ে সরাসরি আঘাত করল। সাপটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে মেঝেতে পড়ে গেল। ক্লাইন কয়েক সেকেন্ড ওভাবেই দাঁড়িয়ে থাকল। সাপটা আর নড়ছে না দেখে সে বাথরুম থেকে বেরিয়ে এলো। তার পকেট থেকে একটা সোনার কয়েন বের করল সে। সরাইখানায় কি কোনো বিপদ আছে? ক্লাইন মোরেত্তি নিচু গলায় নিজের মনে কথাটা আওড়াল। সে ধ্যানে বসল, তারপর হাতের একটা সোনার মুদ্রা টস করল। টুং! শীতল ঘরের শব্দটা পরিষ্কার শোনা গেল। মুদ্রাটা কয়েকবার ঘুরপাক খেয়ে ক্লাইনের হাতের তালুতে এসে পড়ল। মুদ্রার উল্টোপিঠ দেখা যাচ্ছে, যার মানে উত্তর হল না। কোনো বিপদ নেই। ক্লাইন মোরেত্তি ভ্রু কুঁচকে চারপাশটা একবার দেখে নিল। সে তার কোটের পকেট থেকে একটা পোকামাকড় তাড়ানোর তেলের বোতল বের করল। সে নিজের চারপাশে গোল করে তেলটা ছিটাল। এরপর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 কদম হাঁটল আর ধূসর কুয়াশার জগতে ঢুকে পড়ল। সেখানেও সে গণনা করে দেখল যে উত্তর একই, কোনো বিপদ নেই। বাস্তব জগতে ফিরে এসে ক্লাইন মাথা নাড়ল। সে তার সোনার মুদ্রা আর তেলের বোতলটা জায়গায় গুছিয়ে রাখল। কোট, প্যান্ট আর বুট পরে সে বিছানার এক কোণে হেলান দিয়ে বসল। ক্লাইন মোরেত্তি বেশ সতর্ক হয়ে সবটা ভাবছিল। সে সবসময় মনে রাখত যে গণনা কখনো সর্বশক্তিমান হতে পারে না। তাই নিরাপদ উত্তর পাওয়ার পরেও ক্লাইন আর ঘুমানোর সাহস করল না। এর মানে এই নয় যে সে ধূসর কুয়াশার ক্ষমতাকে বিশ্বাস করে না, বরং সমস্যা অন্য জায়গায়। হয়তো তার প্রশ্নটাই যথেষ্ট নিখুঁত ছিল না, তাই উত্তরটা ভুলভাবে এসেছে। ক্লাইন আন্দাজ করতে পারছিল কি ঘটেছিল। রেস্টুরেন্টে দেখা সেই 4 জন অভিযাত্রী হয়তো গভীর জঙ্গলে কোনো প্রাচীন মন্দির খুঁজে পেয়েছিল। তারা সেখান থেকে ধনসম্পদ বা পুরনো জিনিস নিয়ে এসেছে, কিন্তু সেই সাথে কোনো অশুভ আত্মা বা অভিশাপও সাথে করে নিয়ে এসেছে। সময় বয়ে চলল। হঠাৎ ক্লাইন মোরেত্তি অনুভব করল ঘরের চারপাশ থেকে একটা অদ্ভুত আধ্যাত্মিক শক্তি অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। অদৃশ্য সেই কম্পনটা মিলিয়ে গেল আর রাতের স্তব্ধতা আবার ফিরে এলো। যেমনটা ভেবেছিলাম, এটা নিশ্চয়ই কোনো অতিমানবিক ক্ষমতার কাজ। সমস্যা কি মিটে গেল? ক্লাইন ভাবল। সে ঠিক করল আরও কিছুক্ষণ অপেক্ষা করবে, আর ঘণ্টা 2-এর মধ্যে সকাল হয়ে যাবে। যদি কোনো বড় সমস্যা হয় তবে কাছেই চার্চ আর পানিসারদের দল আছে। ক্লাইন তার চোখ দুটো আধবোজা করে ধ্যানে ডুবে গেল। বাইকাম শহর, অ্যামরিস লিফবার। ব্লেজিং ডানিটজ মদ্যপ সাজার ভান করে একটা গ্লাসে চুমুক দিচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখছিল রিংয়ের ওপর মেয়েদের নাচ। ফালতু! এতক্ষণ হয়ে গেল, এখনও ড্রেস পাল্টাল না। ডানিটজ অন্য মাতালদের সাথে গলা মিলিয়ে চিৎকার করে উঠল। এরপর সে হাসাহাসি করল
আর সবার সাথে গ্লাস ঠুকল। খবরের কাগজ পড়েছ? এক লোক মাতাল অবস্থায় তার সঙ্গীকে জিজ্ঞেস করল, তোমার মাথা কি গাধায় খেয়েছে? আমি কি ওই হিজিবিজি অক্ষর পড়তে পারি? ঝড়ের দেবতার দোহাই, আমি শুধু মেয়েদের এই কোমর দুলানো দেখতে ভালোবাসি। হা হা হা। তার সঙ্গী গ্লাস উঁচিয়ে হাসতে হাসতে জবাব দিল। প্রথম লোকটা তার বন্ধুর মাথায় একটা গাঁটটা মারল। স্টিল মারা গেছে। ব্লেজিং ওকে মেরে ফেলেছে। পাশে থাকা ডানিটজ মুহূর্তের জন্য থমকে গেল। সে সোজা হয়ে বসল আর কান খাড়া করল। সে নিজের মদ গিলল এমনভাবে যেন কিছুই হয়নি, কিন্তু আসলে সে শুনতে চাইছিল লোকে তাকে নিয়ে কি বলছে। সমুদ্রের জীবনে মদ, মেয়ে আর নিজের দাপট দেখানোর গল্প ছাড়া আর কিছুই নেই। স্টিল? কোন স্টিল? আরে আমি যখন ছোট ছিলাম তখন একটা স্টিলের পাইপকে কুপিয়েছিলাম। অন্য এক মাতাল মাঝপথে বাধা দিয়ে বলল, স্টিল মাভেতি মারা গেছে। অ্যাডমিরাল অফ ব্লাডের সেকেন্ড মেট মারা গেছে। প্রথম লোকটা গর্জে উঠে বলল। কথাটা শুনে পাশের একজন ভয়ে টেবিলের নিচে পড়ে গেল আর বিড়বিড় করতে লাগল, আমি মারিনি, আমি কিছু করিনি, ফালতু সব। এই বারগুলো সবসময় এরকম জগাইকচুরি হয়ে থাকে। আসল কথাটা বলো না ভাই। লর্ড ব্লেজিংয়ের একটু প্রশংসা করো। ডানিটজ মনে মনে অস্থির হয়ে উঠল। কাগজে লিখেছে নেভি, আর চার্চ মিলে এটা করেছে। স্টিল মারা গেছে, ব্লাড ব্রাম্বলসও শেষ, এমনকি কামস্কোয়ালও খতম। জন স্মিথ আর ওর সাঙ্গপাঙ্গদেরও ধরা হয়েছে। আর একজন মাতাল এসে আলোচনায় যোগ দিল, না না, ওটা ঠিক না। যে লোকটা কথা শুরু করেছিল সে মাথা নাড়ল। নিউজ এজেন্সিতে আমার এক বন্ধু আছে, সে বলেছে এটা কাগজে ছাপা যাবে না, কিন্তু আসল খুনি হল ব্লেজিং ডানিটজ আর তার সাথে থাকা এক রহস্যময় শক্তিশালী অভিযাত্রী। অসম্ভব। ব্লেজিং ডানিটজ কখনোই স্টিলকে হারাতে পারবে না। কয়েকজন একসাথে প্রতিবাদ করল। আসল হল ওই শক্তিশালী অভিযাত্রী লোকটা। আমার ধারণা সে কোনো জলদস্যু অ্যাডমিরালের সমপর্যায়ের শক্তিশালী। প্রথম লোকটা জোর দিয়ে বলল, আমি জানি না ডানিটজ ওই লোকের সাথে কিভাবে পরিচয় করল, তবে ডানিটজও সাহায্য করেছে। শোনা যাচ্ছে ব্লাড ব্রাম্বলসকে নাকি ডানিটজ একাই শেষ করেছে। তোমরা কি জানো ডানিটজের মাথার দাম বেড়ে এখন 4200 পাউন্ড হয়েছে? তাই নাকি? ব্লেজিং তো আসলেই মারাত্মক লোক। কি ভয়ঙ্কর দস্যু সে! ডানিটজ মনে মনে খুব খুশি হল। 4200 পাউন্ড! ওই হাড়কিপ্টেগুলো জানলে হিংসেও মরে যাবে। আমি এখন গোল্ডেন ড্রিম জাহাজের সবচাইতে শক্তিশালী লোক। তার ইচ্ছে করছিল এখনই উড়ে গিয়ে জাহাজের বন্ধুদের কাছে এই বীরত্বের গল্প বলতে। সে কিভাবে অশুভ বিশপকে হারালো, কিভাবে স্টিলের ফাঁদ থেকে পালালো সব। কিন্তু ক্যাপ্টেন আইসবার্গের স্বার্থে তাকে এখনও এই পাগল গেহরম স্প্যারোর চাকর হয়ে থাকতে হবে। ডানিটজ একটা দীর্ঘশ্বাস ফেলল আর নিজেকে মদের নেশায় ডুবিয়ে দিল। সকালে গির্জার ঘণ্টা বাজার সাথে সাথে আকাশে কমলা রঙের সূর্য দেখা দিল। চারপাশটা একদম শান্ত, শুধু জলের শব্দ শোনা যাচ্ছে। আর কোনো অস্বাভাবিক কিছু না ঘটায় ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বিছানায় ফিরে গেল আর বাকি থাকা 2 ঘণ্টা ঘুমিয়ে নিল। 8:30টার সময় সে ঘুম থেকে উঠল। হাত মুখ ধুয়ে জামা বদলে সে নিচে গেল নাশতা করতে। রুটি আর ভাজা চেস্টনাট চিবোতে চিবোতে সে জেটির দিকে হাঁটতে লাগল। 9টার জাহাজের টিকিট তার কাছে আগেই ছিল। ঠিক সেই সময় সে সেই সবুজ ধূসর চোখওয়ালা অভিযাত্রী মেয়েটিকে দেখল। তার সাথে তার দলের অন্য 3 জনও ছিল। তারা টিকিট কাউন্টারে টিকিট কাটছিল। এই জাহাজটা এখনই ছেড়ে দেবে। ওরা 9টার জাহাজ ধরতে পারবে না। জানি না ওরা ওই মন্দির থেকে কি এনেছে, কিন্তু গতরাতে ওটা অশুভ আত্মাকে টেনে এনেছিল। ক্লাইন ভাবল। সে আড়ালে দাঁড়িয়ে একটা মুদ্রা বের করে আবার ভাগ্য গণনা করল। গণনা বলল যে পরের জাহাজটাতেও কোনো বিপদ নেই। ক্লাইন একটু ইতস্তত করল, তারপর পকেট থেকে নিজের 9টার টিকিটটা বের করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলল। সে শান্তভাবে কাউন্টারে গিয়ে 4 সলি দিয়ে 10টার জাহাজের টিকিট কাটল। সে ঠিক করল সে এদের সাথেই যাবে আর নজর রাখবে। ধূসর কুয়াশার জগতে গিয়ে সে আবার নিশ্চিত হয়ে নিল যে জাহাজে কোনো প্রাণহানির ঝুঁকি আছে কিনা। বিপদের সম্ভাবনা থাকলে সে জাহাজটাকে ছাড়তেই দিত না। কিন্তু উত্তর নেতিবাচক এল। ক্লাইন নিশ্চিন্ত হয়ে বাস্তব জগতে ফিরল আর তার সাথে থাকা অতিমানবিক জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিল। ঠিক 10টার সময় জাহাজ ছাড়ল। ক্লাইন মোরেত্তি এখন গেহারাম স্প্যারোর ছদ্মবেশে তার সুটকেস নিয়ে জাহাজে উঠল। পুরোটা পথ সে ঘুমের ভান করল অথবা পুরনো ম্যাগাজিন পড়ল, কিন্তু তার নজর ছিল ওই 4 জন অভিযাত্রীর ওপর। বাইকাম বন্দরে পৌঁছানো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটল না। তারা কি সব সমস্যার সমাধান করে ফেলেছে? ক্লাইন একটু কৌতূহলী হল। সে জেটিতে নেমে একটা খবরের কাগজ কিনল আর দেখল অভিযাত্রীরা ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। যাক, আর ভাবতে হবে না। যতক্ষণ না বড় কোনো বিপদ হচ্ছে ততক্ষণ কার জীবনে কি ঘটছে তা নিয়ে ক্লাইনের মাথা ব্যথা নেই। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খবরের কাগজে চোখ বুলাল। হঠাৎ সে একটু হেসে নিজের মনেই বলল, ডানিটজের দাম 4200 পাউন্ড হয়ে গেছে।
যদি এভাবেই দাম বাড়তে থাকে তবে ক্লাইন নিজেকে সামলাতে পারবে কিনা কে জানে, হয়তো সে নিজেই ডানিটসকে পুলিশে ধরিয়ে দিয়ে টাকাটা নিয়ে নেবে। উইন্ড অফ অ্যাজুর সরাইখানায় ফেরার সময় ক্লাইন বাইরে থেকেই নাক ডাকার শব্দ শুনতে পেল। ডানিটজ এখনও পালিয়ে যায়নি। ক্লাইন একটু অবাক হল। সে অবশ্য ডানিটজের ওপর নজর রাখার ব্যবস্থা আগেই করে রেখেছিল। সে দরজা খুলে ভেতরে ঢুকল আর দেখল ডানিটজ ধড়ফড় করে ঘুম থেকে জেগে উঠেছে। ক্লাইন মোরেত্তি একটা বাঁকা হাসি দিল। অভিনন্দন মিস্টার 4200 পাউন্ড। ডানিটজ সাথে সাথে পুরোপুরি জেগে গেল। সে হাসার চেষ্টা করল কিন্তু পারল না। তার মনে হল তার জীবন বোধহয় এখন সত্যিই বিপন্ন। ক্লাইন মোরেত্তির উদ্বেগের কারণ ঘটল না। ক্লাইন তার দিকে এক ঝলক তাকাল, তারপর শোবার ঘরে চলে গেল বিশ্রাম নিতে। লাইনারে কাটানো 5 ঘণ্টায় সে সবসময় চরম উদ্বেগে ছিল। গত রাতেও সে সতর্ক অবস্থায় ছিল, ফলে ভালোভাবে ঘুমাতে পারেনি। এই মুহূর্তে সে প্রচণ্ড ক্লান্ত অনুভব করল। একটা ঠক করে শব্দ হল। ক্লাইন শোবার ঘরের দরজা বন্ধ করল। উফ, সে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল। ড্যানিজ স্বস্তি পেল এবং আরাম কেদারায় এলিয়ে বসল। কিছুক্ষণ আগে তার মনে হয়েছিল সে যেন সোনার পাউন্ডে পরিণত হচ্ছে। এই দৃশ্যগুলো একের পর এক তার মনে আসা বন্ধ করা তার পক্ষে কঠিন মনে হল। এক মুহূর্ত নীরব থাকার পর ড্যানিজ, যে ভোর পর্যন্ত বারে ঘোরাঘুরি করছিল, সে আবারও অজান্তেই ঘুমিয়ে পড়ল। সে স্বপ্ন দেখল যে ক্যাপ্টেন তাকে বাঁচাতে এসেছে, কিন্তু সে ব্যর্থ হল। উল্টে সে গিরম্যান স্প্যারোর হাতে ধরা পড়ল এবং এই পাগল অভিযাত্রীর দাসী হয়ে গেল। ড্যানিজ যখন ক্ষিপ্ত এবং প্রতিরোধ করতে অক্ষম, ঠিক তখনই সে হঠাৎ দেখল যে তার চারপাশের আবছা দৃশ্য পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক যখন সে জেগে উঠতে যাচ্ছিল। দৃশ্যটা আজার ইনের উইন্ডের বিলাসবহুল সুইটে স্থির হয়ে গেল। ঠক ঠক ঠক। ড্যানিজ দরজায় একটা ধীর, আরামদায়ক ঠক ঠক শব্দ শুনল। আমি কি স্বপ্ন দেখছিলাম না? এই প্রশ্ন মনে নিয়ে ড্যানিজ দরজার দিকে হেঁটে গেল এবং নবটা ঘোরাল। দরজার ফাঁকটা বাড়ার সাথে সাথে সে একটা পরিচিত আকৃতি দেখতে পেল। সে ছিল একজন সুন্দরী মহিলা, যার মুখ হাঁসের ডিমের মতো, উঁচু নাক, পাতলা ঠোঁট এবং একজোড়া ফ্যাকাশে নীল চোখ, যা পরিষ্কার বসন্তের জলের মতো দেখাচ্ছিল। তার লম্বা বাদামি চুল মাঝখানে ভাগ করা ছিল। তার মাথার পেছনে একটা সাধারণ কিন্তু সূক্ষ্ম গিঁট দিয়ে বাঁধা ছিল। সে টুপি পরেনি, শুধু একটা বেইজ রঙের কোট পরেছিল যা কোমরে আঁটসাঁট ছিল। তার কলার সাদা লেজ দিয়ে বোনা তালু আকারের ফুল দিয়ে ঢাকা ছিল। তার কোটের সাথে মানানসই ছিল একটা গাঢ় রঙের স্কার্ট যা তার হাঁটু পর্যন্ত পৌঁছাত। তার পায়ে ছিল একজোড়া চামড়ার বুট যা তার চুলের রঙের সাথে মিলে যাচ্ছিল। ক্যাপ্টেন! ড্যানিজ আতঙ্কে চিৎকার করে উঠল। সে দ্রুত তার বিভ্রম থেকে বেরিয়ে এল, ঘুরে দাঁড়াল এবং গিরম্যান স্প্যারোর শোবার ঘরের দিকে মুখ করে প্রতিরক্ষামূলক ভঙ্গিতে দাঁড়াল। সাবধানে পালাও, একজন পাগল তোমাকে খুঁজছে। তার পেছনে একটা ভয়ঙ্কর সংস্থা আছে। আত্মত্যাগের অনুভূতি তার মধ্যে উথলে উঠতেই ড্যানিজ শুনল তার ক্যাপ্টেন শান্তভাবে বলল, এটা একটা স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। ভয় পাওয়ার কি আছে? ড্যানিজ ডানে বামে তাকাল, তার হাত ভাঁজ করল, ঘুরে দাঁড়াল এবং বলল, ক্যাপ্টেন, আপনি কি নাইটমেয়ারের ক্ষমতা অনুকরণ করেছেন? এটা হতে পারে না। আপনি গত সপ্তাহে সোনিয়া দ্বীপের কাছাকাছি ছিলেন। সোনিয়া সাগরের এই অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ, যা তার নামের উৎসও ছিল। এটা প্রায় একটা ছোট মহাদেশের মতো ছিল। মূলত মহাপ্রলয়ের পর এলফজদের একমাত্র অবশিষ্ট মিলনস্থল ছিল এটি। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাচীন বিয়ন্ডার জাতি সব ধরনের কারণের দ্বারা আক্রান্ত হয়ে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। মাঝে মাঝে তাদের দেখা যেত, যা প্রমাণ করে যে তারা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। চতুর্থ যুগের শেষে লোয়েন কিংডম এই দ্বীপটি দখল করে, কিন্তু ২০ বছরের যুদ্ধে তারা ভয়ানক পরাজয় বরণ করে সোনিয়া দ্বীপটি ফেইস্যাক সাম্রাজ্যের হাতে তুলে দেয়। এটা ৭ শতাব্দীরও বেশি আগে ঘটেছিল। সোনিয়া দ্বীপ রোস্টেড দ্বীপপুঞ্জের উত্তর উত্তর পশ্চিমে অবস্থিত ছিল এবং সেখানে জাহাজে পৌঁছাতে প্রায় অর্ধমাস সময় লাগত। ভাইস অ্যাডমিরাল আইসবার্গ এডউইনা এডওয়ার্ডস গত সপ্তাহেও সোনিয়া দ্বীপের আশেপাশে ছিল, তাই ১ সপ্তাহের মধ্যে বায়ামে পৌঁছানো অসম্ভব ছিল, যদি না সে উড়তে পারত বা স্পিরিট ওয়ার্ল্ড ব্যবহার করে ভ্রমণ করতে পারত। সুন্দর মহিলা, যাকে ড্যানিজ ক্যাপ্টেন বলে ডাকছিল, সে মাথা নাড়ল। আমরা এই মাত্র রোস্টেড সাগরে প্রবেশ করেছি। বায়াম থেকে এখনও ১,০০০ নটিক্যাল মাইল দূরে আছি। অন্য কথায়, সে পৌঁছাতে আরও ৩ থেকে ৪ দিন সময় নেবে। এটাকেই তো আমি স্বাভাবিক বলি। ড্যানিজ কৌতূহলবশত জিজ্ঞেস করল, এটা তো নাইটমেয়ারের সীমা ছাড়িয়ে গেছে, তাই না? তাছাড়া এটা অনেক বেশি ছাড়িয়ে গেছে, সে মনে মনে যোগ করল। ভাইস অ্যাডমিরাল আইসবার্গ এডউইনা ঘরে ঢুকল এবং টেবিল ও চেয়ারের দিকে হেঁটে গেল। এটা নাইটমেয়ারের ক্ষমতা নয়, বরং একটা গোপন আচারগত জাদু। এটা জাহাজে ফেলে যাওয়া একটা জিনিস ব্যবহার করে অনেক দূরের কারো স্বপ্নে প্রবেশ করে। ক্যাপ্টেনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শুনতে শুনতে ড্যানিজ তৎক্ষণাৎ অনুভব করল যেন সে গোল্ডেন ড্রিমে ফিরে এসেছে এবং তার পাঠ শুরু করছে।
এবং তার পাঠ শুরু করছে। আমি এর আগে এমন কোনো আচারগত জাদুর কথা শুনিনি। হ্যাঁ, ক্যাপ্টেন অনেক অদ্ভুত ও বিরল জাদু ও জাদুবিদ্যায় পারদর্শী। কেউ বলতে পারবে না তার কতটা জ্ঞান আছে। সে যেন একবার উল্লেখ করেছিল যে তার সিকোয়েন্সের নাম মিস্টিকিজম ম্যাজিস্টার উফ। যদি আমি জানতাম যে তার পরিচয় ব্যায়ামের অপ্রত্যাশিত ঘটনাগুলো তাকে কিভাবে জানাবো তা নিয়ে এত হতাশ হতাম না। ড্যানিজ অ্যাডউইনার বর্ণনাকে চিন্তার ঝড় দিয়ে বাধা দিল। ক্যাপ্টেন, আপনি কি টের পেয়েছেন যে আমাদের এখানকার যোগাযোগ পয়েন্টে কোনো সমস্যা আছে? হ্যাঁ, এটা আরও একটি গোপন কৌশল। অ্যাডউইনা নির্দিষ্ট পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করতে আগ্রহী ছিল বলে মনে হল। এটা দেখে ড্যানিজ দ্রুত দীর্ঘশ্বাস ফেলল। বেচারা ওল্ড রিন আর বাকিরা। অ্যাডউইনা হাঁটা থামাল এবং জানালা থেকে মুখ ঘুরিয়ে সংক্ষিপ্তভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমাকে দামির হারবার থেকে শুরু করতে হবে। ড্যানিজ উজ্জীবিত অনুভব করল যেন তার দীর্ঘস্থায়ী বিষণ্ণতা সেই মুহূর্তে ফল দিয়েছে। সে গিরম্যান স্প্যারোকে নিয়োগ করার তার প্রচেষ্টার বর্ণনা দিল, কিন্তু সে শেষ পর্যন্ত আবিষ্কার করল যে সে একজন পাগল এবং সে হোয়াইট অ্যাগেটে তার দুর্দশারও বাড়িয়ে বর্ণনা দিল। গতরাতে সে যে খসড়া প্রস্তুত করেছিল সেই অনুযায়ী সে ব্যান্সি হারবারের অদ্ভুত ও ভয়ঙ্কর পরিস্থিতি বিস্তারিতভাবে বর্ণনা করল, যার মধ্যে স্টিল মাভেতির সাথে জড়িত অতর্কিত হামলা এবং হত্যার চেষ্টাও ছিল। গিরম্যান স্প্যারোর সাথে সে কিভাবে পাল্টা আক্রমণ এবং শিকারের জন্য বাহিনীতে যোগ দিল, সেই সাথে গিরম্যান স্প্যারোর পটভূমি এবং ক্ষমতা সম্পর্কে তার নিজের তত্ত্বগুলোও সেসব ব্যাখ্যা করল। এর মধ্যে ছিল ক্রিপিং হাঙ্গার এবং গোপন শক্তিশালী সংস্থা। এই প্রক্রিয়ায় সে সত্য পুনরুদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করল, শুধুমাত্র তার ভূমিকার বাড়িয়ে বর্ণনা করল, তার মর্যাদা চাকর বা সহকারীর থেকে বাড়িয়ে একজন সহকারী বা সহযোগী হিসেবে তুলে ধরল। ভাইস অ্যাডমিরাল অ্যাডউইনা তাকে বাধা না দিয়ে পুরো সময় চুপচাপ শুনল। যখন সে কথা শেষ করল, সে হালকাভাবে মাথা নাড়ল এবং বলল তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার গিরম্যান স্প্যারোর কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই। ড্যানিজ দ্রুত বলল, ক্যাপ্টেন, যাই হোক না কেন সে একজন বিপজ্জনক লোক। আপনি কি নিশ্চিত যে তার কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই? আমি নিশ্চিত হতে পারছি না, অ্যাডউইনা খুব শান্তভাবে উত্তর দিল। তাহলে আপনি কেন? ড্যানিজ নিঃশব্দে শ্বাস নিল। তার ক্যাপ্টেন এবং গিরম্যান স্প্যারোর মধ্যে মিল অনুভব করল। তারা এমন লোক ছিল যার সাথে সে কথা বলতে পারত না। ভাইস অ্যাডমিরাল আইসবার্গ অ্যাডউইনা সোজা মুখে বলল, সেটা শুধু আমার অনুমান এবং বিচার। খোট। ড্যানিজ তার ডান হাত দিয়ে তার কপাল ঘষল। যাই হোক, সে বিপজ্জনক। তার পেছনে একটা গোপন সংস্থা আছে এবং সেই সংস্থার পরিস্থিতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ক্যাপ্টেন, আমি মনে করি না আপনার তার সাথে যোগাযোগ করার ঝুঁকি নেওয়া উচিত, এমনকি যদি সে দাবি করে যে আপনার কাছে তার কিছু চাওয়ার আছে। অ্যাডউইনা কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমি আপনার মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারব। ড্যানিজ প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর কৌতূহল ও প্রত্যাশা নিয়ে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, এটা কিভাবে কাজ করবে? অথবা আমাকে কি করতে হবে? অ্যাডউইনা তার ডান হাত তুলল। তার স্বপ্নে একটা স্ট্যান্ড এবং একটা ব্ল্যাকবোর্ড প্রকাশ পেল। আমি তোমাকে একটা আচার পালন করতে বলবো, সে বলল। এটার নাম সোলফল রিচুয়াল। এটা আমার আত্মাকে স্পিরিট ওয়ার্ল্ডের মধ্য দিয়ে তোমার শরীরে প্রবেশ করতে দেবে। আমি সরাসরি গিরম্যান স্প্যারোর সাথে কথা বলতে পারব। এটা অর্ধদেবতার নিচের যে কারো উপর কাজ করে, সর্বোচ্চ 500 নটিক্যাল মাইল কার্যকর দূরত্বে। এটা যুক্তি এবং যোগাযোগের সাথে জড়িত এবং এটা জ্ঞান ও প্রজ্ঞার দেবতার ক্ষেত্রের অন্তর্গত। তোমাকে সংশ্লিষ্ট প্রতীক এবং জাদুর লেবেল আঁকতে হবে। মিস্টিকিজমে ব্লু প্ল্যানেট জ্ঞান ও প্রজ্ঞার দেবতার সাথে মিলে যায়। বুধ, পিতল, ল্যাভেন্ডার, গোলমরিচ এবং পুদিনা প্রয়োজন। ব্লু প্ল্যানেট শনিবারের সাথে মিলে যায়। ব্লু প্ল্যানেটের সময় শুক্রবার মধ্যরাত থেকে 1টা পর্যন্ত এবং শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। অ্যাডউইনা ব্যাখ্যা করতে করতে ব্ল্যাকবোর্ডে মনে রাখার মতো মূল বিষয়গুলো লিখল এবং ড্যানিজ স্বজ্ঞাতভাবে বসে পড়ল এবং শোনার ভঙ্গি নিল। শুনতে শুনতে সে হঠাৎ অসহায় অনুভব করল। স্বপ্নেও আমাকে ক্লাস করতে হবে কেন? শোবার ঘরে ক্লাইন, যে ঘুমাচ্ছিল, হঠাৎ চমকে উঠল, অস্পষ্টভাবে কিছু অনুভব করে। সে বিছানা থেকে নামল এবং কিছুক্ষণ শুনল। বসার ঘরে যদিও ড্যানিজ নাক ডাকছিল, তার শ্বাস-প্রশ্বাস আগের চেয়ে শান্ত ছিল। এটা খুব অদ্ভুত ছিল না, কিন্তু ক্লাইনের মতো একজন অভিজ্ঞ মিস্টিকিজম বিশেষজ্ঞের জন্য, যে অনেক কিছুর মধ্য দিয়ে গেছে, এটা যথেষ্ট অস্বাভাবিক ছিল। সে নরমভাবে শোবার ঘর এবং বসার ঘরকে পৃথককারী দরজার দিকে হেঁটে গেল, নবটা ধরল এবং ধীরে ধীরে ঘোরাল। কোনো শব্দ না করে ক্লাইন শোবার ঘর থেকে বেরিয়ে এল এবং ড্যানিজকে একটা আরাম কেদারায় শুয়ে গভীর ঘুমে দেখল। তার চারপাশের সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। ক্লাইন নীরবে তার স্পিরিট ভিশন সক্রিয় করল এবং ব্লেজিং পরীক্ষা করল, কিন্তু সে কোনো ভুল দেখতে পেল না।
তার আভার রং বা তার মেজাজের পরিবর্তন যাই হোক না কেন, তার মধ্যে অস্বাভাবিক কিছুই ছিল না, সবই যুক্তিসঙ্গত সীমার মধ্যে ছিল। কিছুক্ষণ দেখার পর ক্লাইন ভ্রু কুঁচকাল এবং একটা রূপালী তাবিজ বের করল। ড্রিম চার্ম। স্বপ্নে ড্যানিজ তিক্ত মুখে সোলফল রিচুয়াল শিখছিল। তার কোনো সন্দেহ ছিল না যে তার সামনে যে ক্যাপ্টেন আছে সে আসল। এমন একটা স্টাইল আর শখ কেউ নকল করতে পারে না। সেই মুহূর্তে সে তালা ঘোরানোর শব্দ শুনল। অজ্ঞাতসারে ড্যানিজ শোবার ঘরের দিকে তাকাল, যেখানে দরজার ফাঁকটা বড় হচ্ছিল, এবং গেরম্যান স্প্যারো, যে শুধু একটা সাদা শার্ট পরেছিল, সে অভিব্যক্তিহীনভাবে বেরিয়ে এল। তুমি এখানে কিভাবে এলে? ড্যানিজ স্তম্ভিত হয়ে তার পায়ে ঝাঁপিয়ে পড়ল, হতবাক হয়ে বলল। সে দ্রুত তার জ্ঞান ফিরে পেল এবং তোতলাতে তোতলাতে বলল, এটা আমার স্বপ্ন। গেরম্যান স্প্যারো এত সহজে কিভাবে চলে এলো? তার কালো প্যান্টের পকেটে এক হাত রেখে ক্লাইন সেই মহিলার দিকে হেঁটে গেল যে জানালার দিকে পিঠ করেছিল, এবং নিচু স্বরে বলল, একটি তাবিজ। তারপর সরাসরি মহিলার দিকে তাকিয়ে সে প্রায় নিশ্চিতভাবে জিজ্ঞেস করল, অ্যাডউইনা অ্যাডওয়ার্ডস? তার পোশাকটা একটু অদ্ভুত, তাকে অভিযাত্রী বা জলদস্যুর মতো দেখাচ্ছে না। তাকে একজন ভদ্র মহিলা মনে হচ্ছে, যার একটা ভালো চাকরি আছে, যে নিজের উপর নির্ভর করে চলতে পারে। তার পোশাকের স্টাইল দেখে মনে হচ্ছে ইন্টিসের। ক্লাইন ভাবল, কিছুটা অস্বস্তি অনুভব করে। অ্যাডউইনা হালকাভাবে মাথা নাড়ল এবং একইভাবে একটা প্রশ্ন দিয়ে উত্তর দিল, গেরম্যান স্প্যারো? হ্যাঁ, শুভ দুপুর ম্যাডাম। ক্লাইন হালকা হাসল, তার হাত বুকে চেপে মাথা নত করল। অ্যাডউইনা মাথা নাড়ল এবং উত্তর দিল, শুভ দুপুর। ক্লাইন, যে তার ব্যক্তিত্ব বজায় রাখছিল, সে কথা বলা থামাল, অন্য পক্ষকে তার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য অপেক্ষা করল। সে অ্যাডউইনার দিকে তাকাল। অ্যাডউইনা তার দিকে তাকাল। স্বপ্নে হঠাৎ কয়েক মিনিটের জন্য নীরবতা নেমে এল। মাঝে মাঝে ড্যানিজ ডানে বামে তাকাল, একটা বিভ্রান্তিকর অনুভূতি নিয়ে, যে হয়তো এই সব সত্যিই একটা স্বপ্ন হতে পারে। পরিস্থিতিটা আর সহ্য করতে না পেরে ড্যানিটাস কিছু করার সিদ্ধান্ত নিল। সে দুবার কেসে ভাইস অ্যাডমিরাল আইসবার্গ অ্যাডউইনা অ্যাডওয়ার্ডসের দিকে ঘুরল। সে বলল, ক্যাপ্টেন, মিস্টার গেরম্যান স্প্যারোর আপনার কাছে কিছু প্রশ্ন আছে। উফ! ক্লাইন একটা স্বস্তির শ্বাস ফেলল। সে ভাবল, এই তাকিয়ে থাকার পালা চলতে থাকলে তার চরিত্রটা ভেঙে পড়বে। অ্যাডউইনা আলতো করে মাথা নাড়ল। সে ক্লাইনের দিকে তাকাল এবং বলল, মিস্টার স্প্যারো, আপনি কি শিক্ষিত? এটা কেমন প্রশ্ন? ক্লাইনের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এল না। সে উদাসীনভাবে উত্তর দিল, বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ড্যানিটাস অবাক হয়ে গেরম্যান স্প্যারোর দিকে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না যে এই পাগল দুঃসাহসিক এবং বাউন্টি হান্টার সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল এবং এমনকি স্নাতকও হয়েছে। জ্ঞানের প্রতীক একটা বিশ্ববিদ্যালয়কে গেরম্যান স্প্যারোর সাথে কোনোভাবেই সে মেলাতে পারল না, যদি না সেটা কোনো হান্টার ইউনিভার্সিটি বা কিলার একাডেমি হয়, অথবা এমন কোনো বিশ্ববিদ্যালয় যা কেবল উন্মাদ এবং সাইকোপ্যাথদের কল্পনায় বিদ্যমান। ড্যানিটাস মনে মনে বিদ্রুপ না করে পারল না। অ্যাডউইনাকে দেখে অবাক মনে হল না। সে আবার জিজ্ঞেস করল, আপনি কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেছেন? ক্লাইন ভ্রুকুটি করার ইচ্ছা দমন করল এবং বলল, জুটুন, এলফিশ, ড্রাগনিজ, প্রাচীন হার্মিস, প্রাচীন ফেইসাক, লোয়েনিজ। অ্যাডউইনা সংক্ষিপ্ত উত্তর দিল, আপনি কি গুপ্তবিদ্যার অন্যান্য ক্ষেত্রগুলো বোঝেন? এক মুহূর্তের জন্য পথভ্রষ্ট মনে হল ক্লাইনকে। তার মনে হল যেন সে তার পূর্বের জীবনের প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলোতে ফিরে গেছে। তার বয়সের কারণে একজন শিক্ষক তাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, যেমন সে কতগুলো চীনা অক্ষর আয়ত্ত করেছে, সে 4টি গাণিতিক প্রক্রিয়া জানে কিনা, সে ইংরেজি বর্ণমালা চেনে কিনা, এবং সে কতগুলো তাং রাজবংশের কবিতা আবৃত্তি করতে পারে। শান্ত হও তুমি এখন গেরম্যান স্প্যারো। ক্লাইন আবারও আবেগহীনভাবে বলল, দক্ষ। অ্যাডউইনা 2 সেকেন্ড ভাবল। এরপর সে ধীরস্থিরভাবে ব্যাখ্যা করল, আমাকে আপনার জ্ঞানের মানকে আমার উত্তরের সাথে মেলাতে হবে, যাতে আপনি উত্তরগুলো সহজে বুঝতে পারেন। এটা ক্লাইন অবাক হয়ে দেখল যে তার সামনে থাকা সুন্দরী মহিলাটি কোনো পার্ট টাইম জলদস্যু হিসেবে কাজ করা দুঃসাহসিক নয়। সে মূলত একজন শিক্ষক, যার অভিব্যক্তি ঠান্ডা হলেও তার মনোভাব দয়ালু এবং ধৈর্যশীল। প্রতিদিন আর্থ মাদার চার্চের দিকে যাওয়া ভ্যাম্পায়ারটির কথা ভেবে সে শান্ত হল। এই প্রথম আমি একজন জলদস্যু অ্যাডমিরালের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করছি। সে সত্যি অসাধারণ। ক্লাইন গোপনে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, প্রথম প্রশ্ন, সমুদ্রের কোথায় বিয়ন্ডার প্রাণী দেখা যায়? সাধারণত যেগুলি দেখা যায়। সে সরাসরি মারমেইডদের সম্পর্কে জিজ্ঞেস করল না। সে চায়নি যে অ্যাডউইনা তার আসল উদ্দেশ্য বুঝতে পেরে অপ্রয়োজনীয় দুর্ঘটনা ঘটাক। অ্যাডউইনা কিছুক্ষণ ভাবল। এরপর সে ব্ল্যাকবোর্ড থেকে সোলফল রিচুয়াল মুছে ফেলল।
এরপর সে লিখতে এবং আঁকতে শুরু করল। সোনিয়া দ্বীপ থেকে যাত্রা শুরু করে এই দিকে 1200 নটিক্যাল মাইল জাহাজে করে গেলে আপনি সমুদ্রের গভীরে প্রবেশ করবেন, যেখানে মানুষ কখনো অনুসন্ধান করেনি। সেখানে একটি নাগা উপজাতি সক্রিয় আছে। তারা পানির নিচের শহরটি খুঁজে বের করার জন্য কঠোর চেষ্টা করছে, যেখানে গুজব আছে যে একটি শক্তিশালী দানবকে আটকে রাখা হয়েছে। সেটাই তাদের বিশ্বাসের সত্তা। অ্যাডউইনা বিস্তারিতভাবে কথা বলল, কিছুটা তার নিজস্ব ধন সন্ধানের প্রচেষ্টা থেকে এবং কিছুটা তার জ্ঞান এবং গুজব যা সে বিনিময় করেছিল। পুরো গল্পটা শেষ করতে তার বেশ কিছুক্ষণ সময় লাগল, কিন্তু ক্লাইনের হতাশাজনক ব্যাপার হল গার্গাস দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চল ছাড়া আর কোথাও মারমেইড ছিল না। সে দ্রুত তার মেজাজ শান্ত করল এবং বলল, দ্বিতীয় প্রশ্ন, আপনি কি জানেন কিভাবে একটি বিয়ন্ডার বৈশিষ্ট্যের মানসিক দুর্নীতি দূর করতে হয়? সে বিয়ন্ডার বৈশিষ্ট্য সম্পর্কে জানে, এই তথ্যটা গোপন করল না। অ্যাডউইনার চোখ প্রথমবার ঝলকালো, যেন গিরম্যান স্প্যারো সম্পর্কে তার নতুন ধারণা হয়েছে। সে মাথা নাড়ল। আমি জানি না, তবে আমি একবার কল্পনা করেছিলাম যে এটি বাইরের শক্তির সাহায্যে সম্ভব। দুর্নীতিগ্রস্ত বিয়ন্ডার বৈশিষ্ট্যকে সম্পূর্ণরূপে চূর্ণ করে ক্ষুদ্রতম আলোর কণিকায় পরিণত করতে হবে। এভাবে সেটি দুর্নীতিগ্রস্ত বা অভিশপ্ত যাই হোক না কেন, তাদের আধার হারিয়ে ছড়িয়ে পড়বে। তারা দ্রুত বা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। আর সেই ভাঙা বিয়ন্ডার বৈশিষ্ট্য তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলির কারণে ধীরে ধীরে একত্রিত হবে এবং শেষ পর্যন্ত আবার আকার ধারণ করবে। দুর্ভাগ্যবশত শুধুমাত্র দেবতারা এটি করতে পারে। যদি আপনি কোনো দেবতার অনুগ্রহ লাভ করেন, তাহলে যথেষ্ট উৎসর্গ দিয়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করতে পারেন এবং একটি প্রতিক্রিয়ার জন্য প্রার্থনা করতে পারেন। বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলির একত্রিত হওয়ার আইন ক্লাইন মনে মনে সেই অংশটি পূরণ করল যা অ্যাডউইনা উদ্দেশ্যমূলকভাবে বাদ দিয়েছিল। একই সাথে সে দীর্ঘশ্বাস না ফেলে পারল না। এই ভাইস অ্যাডমিরাল আইসবার্গ, গোল্ডেন ড্রিমের ক্যাপ্টেন, গুপ্তবিদ্যায় অত্যন্ত জ্ঞানী। সে তার চেয়েও খারাপ ছিল না, যে রোজেলের ডায়েরির অনেক লেখা পড়েছিল এবং অনেক কিছুর অভিজ্ঞতা লাভ করেছিল। বলা হতো যে ভাইস অ্যাডমিরাল আইসবার্গ তার বিরোধীদের বিয়ন্ডার ক্ষমতাগুলো প্রতিলিপি বা অনুকরণ করতে পারে যখন তারা তার সামনে সেগুলো ব্যবহার করে। এটা মিস্টার আইজেনগার স্ট্যান্টনের 2081 আংটির মতোই। ক্লাইনের চিন্তা যেই ঘোরাঘুরি করতে শুরু করল, সে জোর করে সেগুলো ফিরিয়ে আনল। সে মাথা নাড়ল, যেন সে কিছু একটা নিয়ে ভাবছে। আমি এই অনুমানটির সাথে একমত। দুঃখজনকভাবে আমি এটি বাস্তবে করিনি। এটি কেবল একটি অনুমান। অ্যাডউইনা খুব কমই এমন শব্দ ব্যবহার করল যা আবেগ বর্ণনা করে। পাশে বসে থাকা ড্যানিটজের চোখে বিহ্বলতা ছিল। সে কথোপকথনটির সাথে তাল মেলাতে পারছিল না। তারা কি নিয়ে কথা বলছে? তারা কি নিয়ে আলোচনা করছে? কেন আমি প্রতিটি শব্দ জানি, কিন্তু যখন সেগুলো একসাথে জোড়া লাগে তখন কিছুই বুঝতে পারি না। বিয়ন্ডার বৈশিষ্ট্য কি? এটা ভাঙলে কি হয়? এটা একত্রিত হওয়া কি বোঝায়? ড্যানিটজ বামে ডানে তাকালো, তার চোখগুলো ছিল শূন্য। এ সময় ক্লাইন তার ভেবে রাখা তৃতীয় প্রশ্নটি উত্থাপন করল, প্রাচীন রেটস কোথায় পাওয়া যায়? সে শুধুমাত্র এই ধরনের দানবের কথা বলল কারণ এর সম্পর্কিত উপাদানগুলো ডেথের ক্ষেত্রেও ব্যবহার করা যেত। এটা তার নিজের সিকোয়েন্সের গোপনীয়তা প্রকাশ করল না। অ্যাডউইনা ড্যানিটজের দিকে একবার তাকালো এবং বলল, আমি তোমার জন্য লক্ষ্য রাখব। যদি তুমি বায়ামের বিয়ন্ডার সমাবেশে অংশ নিতে চাও, তাহলে সে কয়েকজনকে চেনে। সে তোমাকে সেখানে নিয়ে যেতে পারে। মন্দ নয়। স্মার্ট মানুষদের সাথে কথা বলা সহজ। ক্লাইন যোগ করল, আপনি কি জানেন এমন লোক কোথায় আছে যারা বিয়ন্ডার উপাদান বা বৈশিষ্ট্য থেকে গুপ্ত বস্তু তৈরি করতে পারে? আমি একটি সমাবেশে একজনের সাথে দেখা করেছিলাম, কিন্তু সে আর কখনো আসেনি। অ্যাডউইনা স্পষ্টবাদীভাবে উত্তর দিল, আমি এর সংশ্লিষ্ট জ্ঞান আয়ত্ত করেছি। আমি এটি অনুকরণ করতে পারি, কিন্তু সাফল্যের হার নিশ্চিত করতে পারি না। হে হে, আমি তাহলে অপেক্ষা করব। ক্লাইন বিষয়টা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করল না এবং প্রশ্ন পাল্টে জিজ্ঞেস করল, ডেথের চাবি সম্পর্কে আপনি কতটা জানেন? সামান্য। অ্যাডউইনার হাতে হঠাৎ একটি লোহার কালো চাবি দেখা গেল। এটি বিনার আকারের ছিল, এর আকৃতি ছিল প্রাচীন এবং এর একটি গাঢ় উজ্জ্বলতা ছিল। জলদস্যু অ্যাডমিরাল জাহাজডুবির জিনিসটি আধা হাতে নিয়ে বলল, যদি আপনি এই চাবিটির কথা বলেন, তাহলে আমি আপনাকে বলতে পারি যে এটি দৈত্যদের। ক্লাইন ড্যানিটজের দিকে আর চোখে তাকালো। তোমার বোটসওয়েন আমাকে বলেছিল যে এটা ড্রাগন বা ডেমনিক উলফেরও হতে পারে। সেটা ছিল প্রথম দিকের অনুমান। আমি সম্প্রতি কিছু ঐতিহাসিক নথি খুঁজে পেয়েছি এবং জাহাজের অন্যান্য জিনিসপত্রের সাহায্যে আমার একটি প্রাথমিক ধারণা হয়েছে। অ্যাডউইনা কোনো অস্থিরতা দেখালো না। সে ধৈর্যে ভরা ছিল, কিন্তু তার অভিব্যক্তি ঠান্ডা রইল। অবশেষে তার স্বপ্নের মালিক হিসেবে জ্ঞান ফিরে পেয়ে ড্যানিটজ কৌতূহলবশত জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, এটা কি সত্যিই দৈত্যদের? অ্যাডউইনা একটি ইতিবাচক উত্তর দিল। সেই নথিগুলো দেখিয়েছিল যে চতুর্থ যুগে এখনও অনেক দৈত্য সক্রিয় ছিল। তাদের মধ্যে কেউ কেউ যুদ্ধের দেবতার প্রতি তাদের বিশ্বাস পরিবর্তন করেছিল। অন্যরা বিক্ষিপ্ত হয়ে মানুষের শিকারের লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল। একটি উপজাতি একটি জাহাজ তৈরি করেছিল
এবং সমুদ্রের হারিয়ে যাওয়া জায়ান্ট কিংস কোর্ট খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আর ফিরে আসেনি। আমরা যে ডুবে যাওয়া জাহাজটি আবিষ্কার করেছি তার ভেতরের কিছু জিনিসপত্র তাদের মূল বসতিতে ফেলে যাওয়া ধ্বংসাবশেষের সাথে খুব সাদৃশ্যপূর্ণ, তাই আমাদের কাছে যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে চাবিটি দৈত্যদের, এবং এটি খুব সম্ভবত ক্যাটাক্লাইজমের আগে তাদের জাতির হারিয়ে যাওয়া জায়ান্ট কিংস কোর্টের দিকে নির্দেশ করছে। জায়ান্ট কিংস কোর্ট? লিটল সান বলেছিল যে এটি সিটি অফ সিলভার থেকে বেশি দূরে নয়। ক্লাইন একটি কথাও বলল না, কিন্তু সে চুপচাপ ভাইস অ্যাডমিরাল আইসবার্গের বর্ণনা শুনল। আমাকে বলতে হবে সিটি অফ সিলভার এবং ফরসেকেন ল্যান্ড অফ গড এমন কিছু যা আমি অন্য বিয়ন্ডারদের চেয়ে ভালোভাবে জানি। এমনকি 7 জন দেবতাই সেই জায়গাটি খুঁজে পায় না, অথবা তাদের কাছে সঠিক পরিস্থিতি খুঁজে বের করা কঠিন। এই দিক থেকে আমি তাদের চেয়ে শক্তিশালী। ক্লাইন একটি আত্মতৃপ্ত এবং আত্মবিদ্রুপমূলক ভঙ্গিতে ভাবল। এরপর সে গম্ভীর স্বরে বলল, যদি আমি যথেষ্ট মূল্য দিই তাহলে আপনি কি চাবিটি বিক্রি করতে রাজি হবেন? অবশ্যই, যদি না আমি জায়ান্ট কিংস কোর্টের জন্য অতিরিক্ত সূত্র পাই। অ্যাডউইনা মাঝারি গতিতে কথা বলতে থাকল। খুব ভালো, যদি ট্যারো ক্লাব একদিন জায়ান্ট কিংস কোর্টে একটি অভিযান চালায় তাহলে আমি এই চাবিটি কিনব। ক্লাইন শেষ প্রশ্নটি করতে যাচ্ছিল যখন হঠাৎ তার 4 জন দুঃসাহসিকের কথা মনে পড়ল। ড্রিম চার্মের ক্ষমতার উপর নির্ভর করে সে সবুজ ধূসর চোখের মহিলাটিকে, যিনি পুরুষের শার্ট পরেছিলেন, এবং তার 3 সঙ্গীকে কনজার্ট করল। আপনি কি তাদের চেনেন? অ্যাডউইনা এক পলক তাকালো এবং প্রায় না ভেবেই বলল, লেটিশিয়া ডলেরা, একজন প্রত্নতত্ত্ববিদ এবং দুঃসাহসিক। গুজব আছে যে সে মোজেস অ্যাসকেটিক অর্ডার বা এলিমেন্টনের সদস্য। মোজেস অ্যাসকেটিক অর্ডার সেই প্রাচীন সংস্থা যা গুপ্ত ঋষিতে বিশ্বাস করে এটা সত্যিই টাকার জন্য নয়, এবং তাদের লক্ষ্য অবশ্যই পরিত্যক্ত মন্দির থেকে কিছু। ক্লাইন অবলীলায় জিজ্ঞেস করল, আপনি এলিমেন্ট ডন সম্পর্কে কি জানেন? এই রহস্যময় সংস্থাটি সাইকোলজি অ্যালকেমিস্টদের মতোই ছিল। গত 1-2 বছরে এটির জন্ম হয়েছিল। এটি গুপ্তবিদ্যার বিভিন্ন শাখার উপাদানগুলিকে একত্রিত করেছিল। এর নিজস্ব তত্ত্ব ছিল এবং এর সদস্যরা সবাই মন্ত্র নিক্ষেপে পারদর্শী ছিল এবং অনেক প্রাচীন জাদুবিদ্যায় দক্ষতা অর্জন করেছিল। এডউইনা ঠোঁট কামড়ে বলল, তারা সবসময় মোজেস অ্যাসকেটিক অর্ডারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। গুজব আছে যে সম্রাট রোজেলের বড় মেয়ে বার্নাডেট গুস্তাভো এটি প্রতিষ্ঠা করেছিলেন। এলিমেন্ট ডনের প্রধান বার্নাডেট? জারাতুলের ভবিষ্যদ্বাণী সত্যিই বেশ সঠিক। সে সত্যিই বিয়ন্ডার জগতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারে। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল, কিছুটা আলোকিত বোধ করল। সে দীর্ঘশ্বাস ফেলার ইচ্ছা দমন করল এবং অ্যাডউইনার দিকে তাকাল। সে শান্তভাবে বলল, শেষ একটি প্রশ্ন। যখন সুন্দরী মহিলা এবং ব্লেজিং ড্যানিটজের মনোযোগ পুরোপুরি তার দিকে ছিল, তখন সে ধীরে ধীরে মুখ খুলল। আপনি কি সহযোগিতা করতে আগ্রহী? কেমন সহযোগিতা? অ্যাডউইনা প্রশ্ন দিয়ে উত্তর দিল। ক্লাইনের মুখে হাসি আরও প্রফুল্ল হয়ে উঠল। তার মধ্যে পাগলামির একটা ইঙ্গিত ছিল। সে বলল, অ্যাডমিরাল অফ ব্লাডকে স্বীকার করা। ব্লাড অ্যাডমিরাল। দানিত জো প্রায় নিজের ডান হাত কানের কাছে তুলে ধরল। তার প্রথম প্রতিক্রিয়া হল সে ভুল শুনেছে, কিন্তু গেরম্যান স্প্যারোর হাসিতে লুকিয়ে থাকা উন্মাদনা আর তার ক্যাপ্টেনের ভ্রুর হালকা নড়াচড়া, একটা অস্বাভাবিকতা, তাকে মনে করিয়ে দিল যে যা বলা হয়েছে তা সত্যি সত্যি ঘটেছে। এই পাগল গেরম্যান স্প্যারো সত্যি সাহসী। সে 7 জলদস্যু অ্যাডমিরালদের একজন। তারা স্টিল মাভেটির মতো সাধারণ মানুষ নয়। দানিজ্জের চোখের মনি ছোট হয়ে গেল, তার বুক ধুকপুক করতে লাগল। ব্লাড অ্যাডমিরাল সেনরের নিজের শক্তির কথা বাদ দিলেও তার নিচের জলদস্যুরাই যথেষ্ট ভীতি প্রদর্শনকারী। তার ফার্স্ট মেট, থার্ড মেট আর প্রত্যেক জাহাজের ক্যাপ্টেনই একা একটি বড় জলদস্যু দল পরিচালনা করতে সক্ষম। স্টিল মাভেটি ব্লাড জলদস্যু দলে যে অনেককে নিয়ে বাইমে এসেছিল, তারাও সেখানে আছে। যখন ভাইস অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোস ব্যাকল্যান্ডে একটি বুনো কুকুরের মতো নীরবে মারা গিয়েছিল, তখন প্রধান কারণ ছিল সে তার জলদস্যু দলের সাথে ছিল না। কিন্তু ব্লাড অ্যাডমিরাল সেনর আলাদা। সে খুব কমই তার ফ্ল্যাগশিপ ছাড়ে এবং তার লোকদের সঙ্গেই থাকে। এমনকি সেনরের শক্তির উপর মনোযোগ দিলেও সেটা এখনও ভয়ানক হবে। সে রহস্যময়, অদ্ভুত এবং সমুদ্রের সেই অল্প কয়েকজন শক্তিশালী ব্যক্তির মধ্যে একজন যারা 4 কিংদের পরেই স্থান পায়। এমনকি ক্যাপ্টেনেরও নিজেকে তার চেয়ে বড় বলে দাবি করার সাহস নেই। এক পাগলের সাহস সত্যিই আমার কল্পনার বাইরে। না, সে ভয়ের অর্থ একদম জানে না। একজন জলদস্যু অ্যাডমিরালের মৃত্যু এবং তার জায়গা পরিবর্তন নিশ্চিতভাবে 5 সমুদ্রের জন্য একটি বড় ধাক্কা হবে। দানিজ্জের মনে একের পর এক চিন্তা আসতে লাগল, কিন্তু শেষ পর্যন্ত সে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। কারণ তার মনে পড়ল যে গেরম্যান স্প্যারো 7 জন অ্যাডমিরালের স্তরের একজন শক্তিশালী ব্যক্তি এবং সম্ভবত তার পেছনে একটি গোপন, ভয়ঙ্কর সংগঠন আছে। অ্যাডউইনা কয়েক সেকেন্ড নীরবতার পর বলল, আপনি কি রোজ স্কুল অফ থট সম্পর্কে জানেন? শুধু আমি কি তাদের চিনি? আমি তাদের লোকদের মেরেছি এবং তাদের রহস্যময় জিনিসপত্র নিয়েছি। 1 মিনিট, আমি কেন নিজেকে খারাপ লোক হিসাবে বর্ণনা করব?
ক্লাইন তার হাসি থামিয়ে শান্তভাবে বলল, আমি তাদের সদস্যদের স্বীকার করেছি। অ্যাডউইনা আবার চুপ হয়ে গেল। তার পাশে দানিজ্যের মনে আবার নানা চিন্তা এলো। তারা কি নিয়ে কথা বলছে? রোজ স্কুল অফ থট কি? আমি কোথায়? এটা কার স্বপ্ন? একটু নীরবতার পর অ্যাডউইনা বলল, ভাইস অ্যাডমিরাল ডাস্কের জলদস্যু দলের সাথে বিশাল যুদ্ধের পর সেনোরের দল অদৃশ্য হয়ে গেছে। বর্তমানে কেউ জানে না তারা কোথায় আছে। একজনকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা কি একটি চুক্তি? ক্লাইন আবার হাসল। আমার ধৈর্যের অভাব নেই। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? অ্যাডউইনা মাথা ঘুরিয়ে দানিজ্যের দিকে তাকাল। সে জানে। আমি? সোলফল রিচুয়াল। 1 মিনিট ক্যাপ্টেন, আপনি কি বোঝাতে চাইছেন আমাকে এই সময়কালে এই পাগল গেরম্যান স্প্যারোর সাথে থাকতে হবে? না, কে জানে কখন এই লোকটা পাগল হয়ে যাবে। চমকে উঠে দানিজ্য দ্রুত মুখ খুলল এবং বলল, ক্যাপ্টেন, আমি ইতিমধ্যেই গোল্ডেন ড্রিম থেকে অনেক দূরে চলে এসেছি। আমি অনেক ক্লাস মিস করেছি। আমি ফিরে যেতে চাই। সে তার চোখে আন্তরিকতা দেখানোর জন্য তার যথাসাধ্য চেষ্টা করল। জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষায় ভরে উঠল। আমি বিশ্বাস করি আমরা অন্য কাউকে বদল করতে পারি, যেমন আয়রন স্কিন এবং ব্যারেল। সে শেষ করার আগেই অ্যাডউইনা হঠাৎ তার ডান হাত তুলল এবং তার কানে রাখল। সে একটু পাশ ফিরে অভিব্যক্তিহীনভাবে বলল, তুমি কি বললে? আমি শুনতে পাইনি। রোসেলের ড্রিম স্পেল তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। জলদস্যু অ্যাডমিরালের স্কার্ট সামান্য উড়ল যখন সে এক পা পিছিয়ে গেল। তার মূর্তি দ্রুত আবছা হয়ে গেল, ভেঙে যাওয়া আলোর বিন্দুতে পরিণত হল। দানিজ্যের বাকি কথাগুলো তার গলায় আটকে রইল। সে কিছু ধরার চেষ্টা করে তার ডান হাত বাড়াল, কিন্তু শেষ পর্যন্ত দুর্বলভাবে নিচে ঝুলে পড়ল। রুসেলের ড্রিম স্পেল। রহস্যময় জগতে সম্রাটের উপস্থিতি বেশ শক্তিশালী। ভাইস অ্যাডমিরাল আইসবার্গের পুরো নাম অ্যাডউইনা অ্যাডওয়ার্ডস। এটা কি সম্রাটের 4 হর্সম্যান অব দ্য অ্যাপোক্যালিপসের একজনের পদবি নয়? একজন বংশধর? তবে ভাইস অ্যাডমিরাল আইসবার্গের সুর থেকে মনে হচ্ছে সে সম্রাটের বড় মেয়ে বার্নাডেটের সাথে পরিচিত নয়। তারা হয়তো একে অপরকে চিনেই না। ক্লাইন দানিজ্যের দিকে তাকাল, যার অভিব্যক্তি সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং একটি হালকা হাসি হেসে বলল, হয়তো একদিন আমি আপনাকে মিস্টার 10,000 পাউন্ড বলে ডাকব। খোট। দানিজ্য ভয়ে সোজা হয়ে দাঁড়াল। তারপর সে দেখল গেরম্যান স্প্যারোর মূর্তি তার স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে গেছে। যদি আমি কেবল সিকোয়েন্স 7 হতাম এবং আমার 7 বা 8,000 পাউন্ডের বাউন্টি থাকত, তাহলে আমি সর্বত্র লক্ষ্যবস্তু হতাম। দানিজ্য তার স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে রইল। যত সে ভাবছিল তার মাথা তত ব্যথা করছিল। সন্ধ্যায় দানিজ্য গেরম্যান স্প্যারোর দিকে তাকাল, যে একজন স্থানীয় লোক সেজেছিল। আজ আমরা স্থানীয় গোষ্ঠীর সাথে দেখা করব। আমরা সেখানে কিছু ভালো জিনিস খুঁজে পেতে পারি। হে, তাদের বেয়ন্ডার উপাদান, খাবার এবং অস্ত্রের খুব প্রয়োজন। এই সময়ে দানিজ্য গেরম্যান স্প্যারোকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। বিরল একটি জিনিস খুঁজে পেল যেখানে সে তার চেয়ে ভালো। সে হেসে বলল, তাদের এলাকা স্থানীয় লোকেদের দ্বারা পরিপূর্ণ। মিশ্র রক্তের মানুষও নেই। তাদের পোশাকে সামান্যতম অস্বাভাবিকতা দেখা গেলে তুমি ধরা পড়ে যাবে। তোমার প্যান্টালুন এবং বাদামি জ্যাকেট ঠিক আছে, তবে তুমি ভিতরে শার্ট পরতে পারবে না। একজন আসল স্থানীয় ট্যারা বা শার্ট পরে। এগুলো সি সোল শার্টের মতো, তবে এগুলো হয় সব নীল বা সাদা। তারা টুপি, স্কার্ফ বা অন্য কিছু পরে না। এছাড়াও তোমার মতো যারা স্পষ্টতই লোনেজ বলে মনে হয়, তারা সেখানে খুব গুরুতর বৈষম্য এবং শত্রুতার মুখোমুখি হবে, ঠিক যেমন একটি নেকড়ে মেষপালের মধ্যে লুকিয়ে যায়। তুমি তোমার অস্তিত্ব মোটেই লুকাতে পারবে না। সে শেষ করার আগেই সে দেখল গেরম্যান স্প্যারো তার মাথা কাত করে তার দিকে তাকাল। তার গভীর মুখের বৈশিষ্ট্যগুলি দ্রুত নরম হয়ে গেল। তার ফর্সা ত্বক তাৎক্ষণিকভাবে তামাটে রঙে দাগি হয়ে গেল। মাত্র এক মুহূর্তের মধ্যে সে একজন অবিসংবাদিত স্থানীয় ব্যক্তিতে পরিণত হয়েছিল, যে কোনোভাবেই চোখে পড়ছিল না। খোট। কয়েক সেকেন্ডের নীরবতার পর দানিজ্য শুষ্কভাবে হাসল, যেন কিছুই হয়নি। আমিও। আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। তোমার ছদ্মবেশ? ক্লাইন তার টুপি খুলে বসে পড়ল। কোন স্থানীয় গোষ্ঠী? এটি আসলে বেন্ডার উপাদান, খাবার এবং অস্ত্র ব্যবসা করে। সহজভাবে বলতে গেলে দ্য রেজিস্ট্যান্স। দানিজ্য হঠাৎ নিশ্চিত ছিল না যে গেরম্যান স্প্যারোর লোইন কর্মকর্তাদের সাথে কোনো সংযোগ আছে কিনা। ক্লাইন 1 সেকেন্ডের জন্য চমকে গেল। রেজিস্ট্যান্স? দানিজ্য অস্বস্তিকরভাবে হেসে বলল, যারা স্বাধীনতার জন্য এবং স্থানীয়দের তাদের স্থানীয় বিষয়গুলি পরিচালনা করার জন্য চিৎকার করে। তাদের শিবির গভীর জঙ্গলে বা সমুদ্রে। তারা অনেক জলদস্যু এবং দুঃসাহসিকদের সাথে সহযোগিতা করে। অবশ্যই তাদের সমর্থন প্রধানত ফেইসাক এবং ইন্টিসের লোকেরা। প্রায়শই ঈশ্বর অফ কম্ব্যাট এবং দ্য ইটার্নাল ব্লেজিং সান এর পুরোহিতরা গোপনে আসে। বাইয়াম আসলে এতটা শান্ত নয়। রাজ্য ছেড়ে সমুদ্রে আসার পর ক্লাইন অবশেষে বুঝল আন্তর্জাতিক পরিস্থিতি মানে কি। এটা কাগজে পূর্ব বালামের যুদ্ধ পড়ার মতো নয়। সে সামান্য মাথা নাড়ল
এবং স্থানীয় গোষ্ঠীর সাথে দেখা করতে আপত্তি জানাল না। উইন্ড অফ অ্যাজুর ইন ছাড়ার পর ক্লাইন দানিজ্যকে অনুসরণ করল, যার মুখ কালো রঙে আঁকা ছিল। তারা রাস্তা ধরে একেবারে দক্ষিণ পূর্বে যাচ্ছিল। সিটি অব জেনারসিটির সীমা ছেড়ে তারা ভিন্ন স্থাপত্য শৈলীতে ভরা একটি অঞ্চলে প্রবেশ করল। এখানকার ভবনগুলোর নিচতলা উঁচু ছিল, কাঠের খুঁটির উপর ভর দিয়ে। 3 বা 4 তলা ভবনগুলি লোইন শৈলীর টেরেস হাউস থেকে বিবর্তিত হয়েছিল। একে অপরের থেকে বিভক্ত রাস্তাগুলি সরু এবং নোংরা ছিল। দুই পাশে অনেক দোকান ছিল। তারা পাথর দিয়ে তৈরি সব ধরনের টুপি, কানের দুল এবং আনুষাঙ্গিক বিক্রি করছিল। সেগুলো বেশিরভাগই উজ্জ্বল লাল বা রঙিন ছিল। কি অদ্ভুত লোক! তারা উজ্জ্বল রং পছন্দ করে, জঙ্গলের বিষাক্ত সাপের মতো। দানিজ্য ফিসফিস করে বলল, ইন্তিসের একজন হিসাবে তুমিও খুব একটা ভালো নও। তুমি সোনার রঙকে সমর্থন কর এবং বিলাসিতা এবং সূক্ষ্মতার অনুভূতিকে সমর্থন কর, ঠিক একজন নব্যধনী হিসাবে ক্লাইন মনে মনে বলল। তারা কালো চামড়ার, পাতলা এবং শুকনো স্থানীয়দের একটি দলকে পার হয়ে গেল। মাথার উপর কাপড় শুকানো হচ্ছে এমন গলিগুলিতে প্রবেশ করল। চোখের সামনে দৃশ্য হঠাৎ খুলে গেল। একটি ছোট পৌরসভা স্কোয়ার প্রকাশ করে। স্কোয়ারে একদল স্থানীয় লোক কেন্দ্রীয় পুকুর ঘিরে জড়ো হয়েছিল। কেউ হাঁটু গেড়ে বসেছিল, কেউ প্রণাম করছিল, কেউ বিড়বিড় করছিল, কেউ ফিসফিস করে গান গাইছিল। তাদের মুখে ভক্তিপূর্ণ অভিব্যক্তি ছিল, কিন্তু তারা অসাড় দেখাচ্ছিল। তারা টের পাওয়ার সাথে সাথেই কেউ আসছে। তারা দ্রুত উঠে দৌড়ে আশেপাশের গলিতে চলে গেল। আশেপাশের বাড়িগুলির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার সমস্ত জানালা ঝনঝন করে বন্ধ হয়ে গেল এবং স্কোয়াডটি শান্ত হয়ে গেল। কিন্তু ক্লাইনের আধ্যাত্মিক অনুভূতি তাকে বলেছিল যে জানালার পিছনে গলির চারপাশে অন্ধকার কোণে অনেক লোক ছিল, যারা এই অপরিচিতদের দিকে তাকিয়েছিল, যারা হঠাৎ তাদের জগতে এসে পড়েছে। দানিজ্য মাথা নিচু করল এবং চাপা গলায় বলল, চিন্তা করবেন নাস, এটি তাদের আত্মরক্ষার উপায়। ওহ! ক্লাইন তার সন্দেহ প্রকাশ করল। দানিজ্য হেসে উঠল। এই জায়গাটি সম্পূর্ণভাবে উপনিবেশিত হওয়ার আগে রোরস্টের দ্বীপপুঞ্জের স্থানীয়রা সর্বদা সমুদ্র দেবতা কালভেটোয়াকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত যে এই দেবত্ব, যিনি একটি বিশাল সামুদ্রিক সর্পের রূপে আবির্ভূত হন, তিনি এখানকার সমস্ত দ্বীপকে রক্ষা করবেন, যাতে তারা ভূমিকম্প বা সুনামিতে ধ্বংস না হয়। এখন এই বিশ্বাসটি অবৈধ ঘোষণা করা হয়েছে। ঝড়প্রভুর গির্জা ক্রমাগত ধর্মবিরোধীদের বিরুদ্ধে লড়াই করছে। এমনকি অ্যাভারনাইট গির্জা এবং বাষ্প ও যন্ত্রপাতির গির্জাগুলিও এখানে তাদের প্রভাব প্রসারিত করতে পারছে না, এবং কেবল কয়েকটি ক্যাথেড্রাল আছে। কিন্তু আসলে শত শত বছর, এমনকি 1000 বছর ধরে চলে আসা বিশ্বাস কি এত সহজে নির্মূল করা যায়? বায়াম, ব্লু মাউন্টেন আইল্যান্ড এবং রোরস্টেড সাগরে এখনও সমুদ্র দেবতার অনেক অনুসারী আছে। এমনকি যদি প্রতি 1 বা 2 মাসে একদল লোককে ধরা হয়, যারা বিভিন্ন চরম শাস্তির শিকার হয়, তাহলেও এই পরিস্থিতি শীঘ্রই পরিবর্তন করা অসম্ভব। রেজিস্ট্যান্সের প্রধান সমর্থনের স্তম্ভ হল সমুদ্র দেবতার অনুসারীরা। আমার মতে সমুদ্র দেবতার বিশ্বাস সম্পূর্ণরূপে নির্মূল হতে কমপক্ষে আরও 100 বছর সময় লাগবে, অবশ্যই যদি অন্য কোনো বিঘ্নিত উপাদান না থাকে। সমুদ্র দেবতা কালভেটয়ের চিত্র একটি বিশাল সামুদ্রিক সর্প ক্লাইন চিন্তার সাথে শুনল। সে ডানদিকে একটি 4 তলা বাড়িতে দানিজ্যের সাথে প্রবেশ করল। সে একটি সরু সিঁড়ি বেয়ে উপরের তলায় গেল। ঠক ঠক ঠক। দানিজ্য তার বামদিকের দরজায় টোকা দিল। কে? কেউ নিচু স্বরে জিজ্ঞেস করল। দানিজ্য হেসে পিছিয়ে গেল। একজন বন্ধু যে মদ এবং বারবিকিউ নিয়ে এসেছে। কোথা থেকে? ভেতরের লোকটি একটি অদ্ভুত প্রশ্ন করল। দানিজ্য পিছিয়ে গেল। সমুদ্রে। ক্লিক। দরজা ধীরে ধীরে খুলে গেল এবং ক্লাইন একটি নগ্ন বাহু দেখল। বাহুতে একটি নীল, ভয়ঙ্কর সামুদ্রিক সর্পের ট্যাটু করা ছিল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল খালি গায়ে এক লোক। তার বাহুতে একটা বিশ্রী নীল সমুদ্র নাগ বা সাপের ট্যাটু। গালের পাশে বুকে আর পেটে 3টে করে লাল রঙের দাগ কাটা। লোকটা বেশ অদ্ভুত। ক্লাইন মোরেত্তি ভাবল, তুমি কি ধরা পড়ার ভয় পাও না? তুমি তো রেজিস্ট্যান্সের লোক, তোমাদের কাজ তো গোপন রাখা। ক্লাইন চোখ সরিয়ে নিতে গিয়েও নিল না। লোকটার ঘন আর অগোছালো ভুরু আর শীতল চোখের দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। সে অনেক মানুষ খুন করেছে। ক্লাইন তার আধ্যাত্মিক ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আন্দাজ করল। সত্যি বলতে, আগের জীবনের স্মৃতি আর অভিজ্ঞতার কারণে ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা এই বিদ্রোহীদের নিয়ে তার শুরুতে কিছুটা সহানুভূতি ছিল। কিন্তু এই লোক আর সমুদ্র দেবতা কালভেতুয়ার অনুসারীরা যে একই ধরনের কাজ করে, তা জানার পর তার ঘৃণা আর ভয়ের উদ্রেক হল। সে স্থানীয় ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে না, কিন্তু সে জানত যে এই দ্বীপের প্রথাগত ধর্ম এখনও খুব আদিম আর কুসংস্কারাচ্ছন্ন। তারা রক্তের বিনিময়ে পূজা করে, তারা জীবিত বলি দেয়। তাছাড়া সম্রাটের নিজের অভিজ্ঞতা থেকে সে জানে এই জগতের বিয়ন্ডার প্রকৃতি পাগলামি আর বিকৃতিতে ভরা।
এই আদিম দেবতারা এই প্রবণতা থেকে দূরে থাকতে পারে না। কোনো কথা না বলে ক্লাইন ব্লেজিং ডানিটজের পিছু পিছু ভেতরে ঢুকল। জানালার কাছে থেকে একটা মৃদু কণ্ঠস্বর শোনা গেল, এডমন্টন কে এসেছে? ট্যাটুওয়ালা লোকটা দরজা বন্ধ করে বলল, এরা ছদ্মবেশে এসেছে। ততক্ষণে ক্লাইন ঘরটার পরিস্থিতি ভালো করে দেখে নিল। বসার ঘরটা ছোট, একটা আলমারি, একটা টেবিল আর কয়েকটা চেয়ারেই ঘরটা ভর্তি। ডান দিকে দুটো দরজা, হয়তো ওটা শোবার ঘর। বাঁ দিকে একটা কেবিনেট দিয়ে রান্নাঘর আলাদা করা। ঘরটার ভেতর কোনো টয়লেট নেই, তবে ক্লাইন সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখেছিল প্রতি তলার কোনায় একটা সাধারণ টয়লেট আছে। সেগুলো এতই দুর্গন্ধময় যে কেউ সেখানে বেশিক্ষণ দাঁড়াত না। ঠিক সামনের জানালায় দুটো বাঁশ ঝোলানো, সেখানে অনেক কাপড় শুকাতে দেওয়া হয়েছে। শোবার ঘরের দরজায় আর বসার ঘরে 4-5 জন লোক বসে বা দাঁড়িয়েছিল। সবাই গাঢ় রঙের চামড়ার আদিবাসী, চুল কিছুটা কোঁকড়ানো। তাদের গায়ে নীল তারাভাবা শার্ট, কারোর কারোর গায়ে লাল রঙের দাগ, কারোর কোমরে রিভলভার, কেউ আবার হাতে ব্রাউন রেড রঙের শিকারি রাইফেল ধরে আছে। তারা ডানিটজ আর ক্লাইনকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। লচেয়ারে বসা 40 বছর বয়সী এক লোক কথা বলে উঠল, পরনে জ্যাকেট আর হাঁটুতে একটা কম্বল ঢাকা, মাথা নেড়া, গালে হালকা সবুজ রঙের দাড়ি, গাঢ় বাদামি চোখ দুটো বেশ শান্ত। সে আগন্তুকদের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসল। ব্লেজিং ডানিটজ কিছুক্ষণ থমকে রইল, তারপর জোর করে হাসল। কালাট, তোমার চোখ তো খুব তীক্ষ্ণ। শালার, আমি কি এতই বাজেভাবে ছদ্মবেশ নিয়েছি? সে মনে মনে চিৎকার করল। কালাট ডানিটজের তোষামতকে গুরুত্ব না দিয়ে হেসে উঠল। শুনেছি তুমি স্টিল মাভেতি আর ব্লাড ব্রাম্বলসকে মেরে ফেলেছ। ডানিটজ কোনো দ্বিধা না করে বলল, না হলে তারা কি বেঁচে থাকত? কালাট চোখ সরু করে তাকালো ক্লাইনের দিকে। সে জানত ব্লেজিং ডানিটজ একা ব্লাড ব্রাম্বলস হেনরি বা স্টিল মাভেতিকে মারা সম্ভব না। নিশ্চয়ই তার সাথে শক্তিশালী কোনো অ্যাডভেঞ্চারার আছে। ক্লাইনের চোখের দিকে তাকিয়ে তার কোনো স্নায়বিক চাপ বা ভয় চোখে পড়ল না। মনে হলো যেন সমুদ্রের মতো গভীর। সে এডমন্টন আর অন্যদের চোখের ইশারায় সতর্ক থাকতে বলল, তোমরা এখানে কেন এসেছ? কালাট সরাসরি প্রশ্ন করল। ডানিটজ ক্লাইনের দিকে তাকালে সে মাথা নাড়াতে ডানিটজ বলল, তোমরা কি কি ভালো জিনিস অফার করছো তা দেখতে এলাম। কালাট একটা টেবিলের দিকে ইশারা করে বলল, সব ওখানে রাখা আছে। সেখানে হাড়ের তৈরি বাঁশি, সাধারণ পাইপ, কালো পাতা আর রক্তমাখা পাথর পড়েছিল। ক্লাইন আর ডানিটজ কিছু দেখার আগেই কালাট হাততালি দিয়ে বলল, আমার একটা মিশন আছে। যদি তোমরা এটা সম্পন্ন করতে পারো তবে এখান থেকে যে কোনো একটা জিনিস বেছে নিতে পারবে। সে হেসে বলল, তোমাদের বিদেশিদের সংজ্ঞায় এগুলো হয়তো রহস্যময় বস্তু না, কিন্তু এগুলোর অলৌকিক ক্ষমতা আছে, যদিও তা ধীরে ধীরে কমে যায়। ক্লাইন শান্ত গলায় জিজ্ঞেস করল, কি মিশন? কালাট কম্বলের নিচ থেকে একতারা সাদা কাগজ বের করল। এদের খুঁজে বের করতে হবে। যদি তোমরা এদের ধরতে পারো তবে তোমরা আরও বেশি কিছু পাবে। সে ছবিগুলো দেখালো, তার মধ্যে একটা শার্ট পরা মেয়েও ছিল। লেটিশিয়া ডলেরা ক্লাইন এক পলকেই চিনে ফেলল। সে সেই নারী প্রত্নতাত্ত্বিক যার সাথে গত রাতে তার দেখা হয়েছিল এবং সকালে একই জাহাজে ছিল। ডানিটজ ছবিটা ভালো করে তাকিয়ে দেখল। তার মনে পড়ল এটা তো গেরম্যান স্প্যারো তাকে স্বপ্নে দেখিয়েছিল। বিকেলে সে ক্যাপ্টেনের কাছে এসব জানতে চেয়েছিল আর সন্ধ্যাতেই এসবের সাথে জড়িয়ে গেল। ডানিটজ ক্লাইনের দিকে তাকাতে গিয়েও সাহস পেল না, পাছে কালাট কিছু সন্দেহ করে। রেজিস্ট্যান্স সমুদ্র দেবতাকে মানে আর তারা লেটিশিয়াকে খুঁজছে। গত রাতেও একটা সাপ দেখেছিলাম, আর সমুদ্র দেবতার রূপও তো বিশাল এক সমুদ্র নাগ। ক্লাইন সব মিলিয়ে একটা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাল। প্রত্নতাত্ত্বিক লেটিশিয়া আর তার দল নিশ্চয়ই সমুদ্র দেবতার কোনো গুরুত্বপূর্ণ বস্তু হাতিয়ে নিয়েছে। ক্লাইন কিছুক্ষণ ভেবে বলল, আমি নজর রাখব। সে মনে মনে বলল, অশুভ আত্মা বা ঝামেলার সাথে এমনি এমনি জড়াতে চাই না, তবে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানাবো। কালাট মাথা নেড়ে বলল, তোমরা দেখে নাও কোনো কিছু পছন্দ হয় কিনা। ক্লাইন টেবিলের দিকে এগিয়ে গেল। তখনই তার ডান দিকের একটা জিনিসের দিকে নজর গেল। সেখানে হাড়ের তৈরি ছোট একটা তলোয়ার পড়ে আছে। ক্লাইনের ষষ্ঠ ইন্দ্রিয় কেঁপে উঠল। সে আঙুল দিয়ে হাড়ের তলোয়ারটা ছুঁতেই তার মাথায় আর্তনাদ আর যন্ত্রণার শব্দ প্রতিধ্বনিত হল। নাকে তীব্র রক্তের গন্ধ এলো। সে দেখল পচে যাওয়া কিছু অদ্ভুত অবয়ব। ক্লাইনের কপালে তীব্র ব্যথা হল। সে দ্রুত আঙুল সরিয়ে নিল। এটা সাধারণ কোনো বস্তু না, এটা বেশ অশুভ। সে তার স্পিরিট ভীষণ সক্রিয় করার ইচ্ছা দমন করল, পাছে সে এমন কিছু দেখে ফেলে যা দেখার কথা না। কালাট হেসে বলল, এই হাড়ের তলোয়ার শত্রুর রক্ত শুষে নিতে পারে, নিতে চাও? ক্লাইন ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, না, এখানে আমার কাজের কিছু নেই। কালাট জোর না করলে সে হয়তো ওটা কিনে পরে পরীক্ষা করত, কিন্তু লোকটার অতিরিক্ত আগ্রহ তাকে সতর্ক করে দিল। ক্লাইন সোজা দরজার দিকে হাঁটতে শুরু করল। ডানিটজ কিছুটা দ্বিধা নিয়ে তার পিছু নিল। এডমন্টন তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকল, কিন্তু শেষ পর্যন্ত কোনো বাধা দিল না। ক্লাইন ঘর থেকে বেরিয়ে কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে নেমে গেল।
ডানিটজ আতঙ্কিত হয়ে তার পেছনে দৌড়াল। তারা দুজনে দ্রুত চত্বরে ফিরে এলো, যেখানে ভিড় জমেছিল। কিন্তু আগের মতো না, সেখানে একজন লোক এখনো হাঁটু গেড়ে বসে আছে। ক্লাইন তার দিকে না তাকিয়েই পাশ কাটিয়ে চলে গেল। তবে ডানিটজ আর চোখে দেখল লোকটার মুখ পাথরের মতো শুকিয়ে আছে। লোকটার গাল থেকে চামড়ার একটা টুকরো খসে মাটিতে পড়ল। লোকটার শরীরের সব পানি যেন শুকিয়ে গেছে। ডানিটজ ভয় পেয়ে আর তাকালো না। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তার গা শিউরে উঠল। তারা গলি দিয়ে দ্রুত শহর ছেড়ে বেরিয়ে একটা ভাড়ার গাড়িতে উঠল। গাড়ির চালক 40 এক স্থানীয় লোক। তার হাসিটা খুব মিষ্টি, কিন্তু সে একটা কথাও বলল না। গাড়িতে ডানিটজের হৃদস্পন্দন ড্রামের মতো বাজছিল। ক্লাইন ঠোঁট চেপে চুপচাপ বসে রইল। গাড়িটি দ্রুত ডক এরিয়ায় পৌঁছাল। অ্যাসিড লেমন স্ট্রিট থেকে কিছুটা দূরে গাড়ি থামাতে বলল ডানিটস। গাড়ি থেকে নামার পর ক্লাইন ভাড়া না দিয়ে বা না দাঁড়িয়ে সোজা হাঁটতে শুরু করল। ডানিটজ হতভম্ব হয়ে দ্রুত দুটো সলি চালকের হাতে গুঁজে দিয়ে ক্লাইনের পেছনে ছুটল। কিছুদূর যাওয়ার পর সে পেছনে তাকিয়ে দেখল চালকটা ক্লাইন যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটুকু পরম ভক্তিভরে চুমু খাচ্ছে। কি ঘটছে এখানে? ডানিটজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে আতঙ্কিত হয়ে পড়ল। মনে হচ্ছিল যেন মাতাল অবস্থায় কেউ তাকে বরফ ভর্তি বালতির ভেতর ফেলে দিয়েছে। হাড় কাঁপানো এক ঠান্ডা অনুভূতি তার পা থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ল। কি এমন হল? সবকিছু কেন এত অদ্ভুত হয়ে গেল? ডানিটজ একটা লম্বা শ্বাস নিল। সে নিজেকে জোর করে ঘোরাল এবং গেরম্যান স্প্যারোর পিছু নিল। সে দেখল এই পাগলাটে অ্যাডভেঞ্চারার আগের চেয়ে দ্রুত হাঁটছে। তাকে তাল মিলিয়ে চলার জন্য ডানিটজকে প্রায় দৌড়াতে হচ্ছিল। রাস্তা পেরিয়ে একটা সরু গলিতে ঢুকতেই ডানিটজ দেখল একটা সবুজ ছায়া গাছ থেকে নিচে পড়ল। পা! একটা বিষধর সাপ এঁকেবেঁকে সামনে এসে দাঁড়াল। তার গায়ের চামড়ায় আঁশ, মাথাটা ত্রিকোণাকার। সাপটা তার লালচে জিভ বের করে হিসিস করছিল। ধুর ছাই! এই সময় আবার সাপ কোথা থেকে এলো? ডানিটজ এমন প্রাণীদের ভয় পায় না। সে আগে সাপের মাংস ঝলসিয়ে খেয়েছে, কিন্তু চারপাশের অস্বাভাবিক পরিস্থিতি তাকে অস্থির করে তুলল। সাপটাকে এড়িয়ে ডানিটজ আশেপাশে তাকাল। সে দেখল নর্দমার দুপাশে, পুরনো বাড়ির কোণায় আর মরচে ধরা জলের পাইপের ভেতরে অসংখ্য শীতল, উল্লম্ব চোখের জোড়া তাকে তাকিয়ে দেখছে। ডানিটজের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। মনে হল তার মাথার খুলিটা যেন সূক্ষ্ম সব সুই দিয়ে বিঁধে ফেলা হচ্ছে। সে আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না, কিন্তু পালানোরও সাহস পেল না। সে দ্রুত পা চালিয়ে গেরম্যান স্প্যারোর পেছনে হাঁটতে লাগল। উইন্ড অফ আজুর ইনে ঢোকার সময় সে সিঁড়ি দিয়ে ওঠার সময় গেরম্যান স্প্যারোর দিকে তাকাতে যাচ্ছিল। হঠাৎ তার বুকটা চেপে ধরল। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। মনে হল সে সমুদ্রের অনেক গভীরে ডুব দিয়েছে, আর চারপাশ থেকে ভারী জলের স্রোত তাকে পিষে ফেলছে। শুস! ডানিটজ অস্পষ্টভাবে সমুদ্রের গর্জন শুনতে পেল। সে দেখল এক রহস্যময় নীল আলো গেরম্যান স্প্যারোকে ঘিরে রেখেছে, যেন একটা বিশাল অতল নীল সমুদ্র তৈরি হয়েছে। সেই সমুদ্রের ভেতরে একটা বিশাল আকৃতির নীল ছায়া সবকিছু আগলে দাঁড়িয়ে আছে। সেটা দেখতে একটা টাওয়ারের মতো। এটা কি ডানিটজের ডান পা মাঝপথে আটকে গেল? সে আর পা নিচে নামাতে পারল না। এমন অনুভূতির সাথে সে অপরিচিত নয়। গত জলদস্যু সম্মেলনে যখন 5Cর রাজা নাস্ট উপস্থিত ছিলেন, তখন পরিবেশটা এর চেয়েও ভয়াবহ ছিল। অধিকাংশ জলদস্যু তখন মাথা তোলার সাহস পায়নি। ডানিটজ ভালো করেই জানত এটা গেরম্যান স্প্যারোর নিজস্ব কোনো ক্ষমতা নয়। সে যদি ডেমিক্ট পর্যায়ের কেউ হতো, তবে স্টিল মাভেটিকে শিকার করার সময় তার ম্যান্ডেটেড পানিসারদের সাহায্য নেওয়ার কোনো দরকারই হতো না। সমুদ্র জোয়ার, এই দুটো শব্দ ডানিটজের মাথায় ঘুরপাক খেতে লাগল। সে সাথে সাথে সাগরের দেবতা কালভেটুয়াকে নিয়ে বিদ্রোহীদের বিশ্বাসের কথা ভেবে ফেলল। কি হতে পারে? হাড়ের তলোয়ারটা ধরার সময় গেরম্যান স্প্যারো কি কোনোভাবে সাগরের দেবতার অভিশাপের কবলে পড়েছে? যে অনুসারীর দেহ জলশূন্য হয়ে গিয়েছিল, সেটিই কি অভিশাপ সক্রিয় হওয়ার কারণ? গাড়িচালক যখন মাটিতে মাথা ঠুকে প্রণাম করেছিল, তখন সে কি সাগরের দেবতার উপস্থিতি অনুভব করেছিল? লোকটা গেরম্যান স্প্যারো বোধহয় আজ মরেই যাবে। আমার কি এখান থেকে দূরে কোথাও যাওয়া উচিত? বড়জোর আমি পরে তার লাশটা সংগ্রহ করতে আসতে পারি। হয়তো তাকে বাঁচানোর কোনো পথ আছে। আমি সোলফল রিচুয়াল ব্যবহার করে ক্যাপ্টেনের সাহায্য চাইতে পারি। তিনি অনেক অদ্ভুত গোপন কৌশল জানেন। তিনি হয়তো এই সমস্যা সমাধান করতে পারবেন। কিন্তু না, রিচুয়ালটির জন্য 500 নটিক্যাল মাইলের মধ্যে থাকতে হয়। তারা এখনও অনেক দূরে, পৌঁছাতে অন্তত অর্ধেক দিন লাগবে। হতাশ হয়ে ভাবতে ভাবতে ডানিটজের আতঙ্ক একটু কমল। সে গেরম্যান স্প্যারোর সাথে সাথে বিলাসবহুল স্যুটে ঢুকে পড়ল। ক্লাইন মোরেত্তি তখনও চুপচাপ, কিন্তু তার গাঢ় বাদামি চোখ দুটো যেন কুচকুচে কালো রঙের আজুর নীল হয়ে উঠেছিল। সে সোজা বেডরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। ডানিটজ দরজার বাইরে দাঁড়িয়ে ভাবল, সে কি পালাবে নাকি তাকে বাঁচানোর চেষ্টা করবে।
বেডরুমের ভেতর ক্লাইন চোখ বন্ধ করে সঠিক মুহূর্তের অপেক্ষা করল। হঠাৎ সে ঘড়ির কাঁটার বিপরীতে 4 কদম হাঁটল, প্রতি কদমে একটি করে শব্দ উচ্চারণ করল। এক তীব্র চিৎকার তার কানে এলো এবং তার স্পিরিট বডি ধূসর কুয়াশার ভেতরে উড়ে গেল। সে কোনো শব্দ ছাড়াই এক যন্ত্রণাদায়ক আর্তনাদ শুনতে পেল। ক্লাইন এক প্রাচীন প্রাসাদের লম্বা টেবিলের শেষ প্রান্তে এসে দাঁড়াল। নিচের ধূসর কুয়াশায় একটা বিশাল নীল রঙের সামুদ্রিক সাপ দেখা গেল। সেটা একটা পুরনো ধ্বংসস্তূপের স্তম্ভ জড়িয়েছিল। তার বিভৎস মাথাটা উপরে তোলা, রক্তমাখা মুখটা হাঁ করা। তার সাদা ধবধবে দাঁতগুলো মানুষের হাতের চেয়েও লম্বা। দাঁত থেকে রক্ত আর লালা ঝরছিল। সামুদ্রিক সাপটা তার লেজ দিয়ে বিশাল ঢেউ তুলছিল। ধ্বংসস্তূপটা কেঁপে উঠছিল। দৃশ্যটা হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেল। সামুদ্রিক সাপটা যতই চেষ্টা করুক না কেন, সে আর পরিস্থিতি বদলাতে পারল না। যন্ত্রণায় আর্তনাদ করতে করতে সে আলোর বিন্দুতে পরিণত হল এবং ধূসর কুয়াশায় মিলিয়ে গেল। ক্লাইন দ্য ফুলের আসনে বসে চুপচাপ সব দেখল। ধূসর কুয়াশা শান্ত হয়ে ছড়িয়ে পড়ল। সবকিছু আবার আগের মতো স্থির হয়ে গেল। প্রায় 1 মিনিট পর ক্লাইন চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে সাপটার নাম উচ্চারণ করল সাগরের দেবতা কালভেটুয়া। হাড়ের তলোয়ারটা স্পর্শ করার পর থেকেই সে অস্বাভাবিকতা অনুভব করছিল। ব্লাডি ক্যালাটের সাথে কথা বলার সময় সে বুঝেছিল এক অত্যন্ত ঠান্ডা ও অশুভ শক্তি তার শরীরে ঢুকে পড়েছে এবং ধীরে ধীরে তার আত্মাকে গ্রাস করছে। ক্লাইন তখনই সিদ্ধান্ত নিল। সে বুঝতে পারল এই অশুভ শক্তির সাথে তার আশেপাশের পরিবেশের একটা যোগসূত্র আছে। সে তার শরীরের করাপশন বা কলুষতা প্রতিরোধের দিকে মনোযোগ দিল। সে আশেপাশের কোনো কিছুর সাথে প্রতিক্রিয়া না দেখানোর চেষ্টা করল। সে জানত যদি সে পথে কোনো প্রতিক্রিয়া দেখাত তবে এই কলুষতা আরও বেড়ে যেত এবং তা অপরিবর্তনীয় হয়ে উঠত। সে ভেবেছিল কোনো ওয়াশরুমে গিয়ে ধূসর কুয়াশার শিল্ডিং ব্যবহার করে এই শক্তি দূর করবে, কিন্তু পরে সে এলাকা ছেড়ে আসার সিদ্ধান্ত নিল। কারণ সেখানে সাগরের দেবতার অনেক অনুসারী ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। ক্লাইন বুঝতে পারল যদি সে আগেই এটা দূর করার চেষ্টা করত তবে সাগরের দেবতার শক্তির অবশিষ্টাংশ তার রক্তে মিশে থাকত। এর পরিণাম কি হতো তা অজানা। সে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল যেন এই অশুভ শক্তি তার আত্মায় পুরোপুরি প্রবেশ করতে পারে। সবকিছু নিয়ে চিন্তা করে ক্লাইন টেবিলের ওপর আঙুল টোকা দিল। সে বিড়বিড় করে বলল, এটা খুব একটা শক্তিশালী না। সাগরের দেবতার স্তর তার কল্পনার চেয়ে অনেক নিচে। তার পরিকল্পনা ছিল আমনের অবতারকে শেষ করার মতোই কোনো পদ্ধতি ব্যবহার করে এই অভিশাপ দূর করা। কিন্তু ব্ল্যাক এম্পারার কার্ড ব্যবহার করার আগেই ধূসর কুয়াশা কোনো চিহ্ন ছাড়াই সাগরের দেবতাকে মুছে দিল। এর ওপর ভিত্তি করে ক্লাইন সিদ্ধান্তে পৌঁছাল সাগরের দেবতার শক্তি ব্লাসফেমার আমনের চেয়েও কম। সে কি ঝড়ের দেবতার দ্বারা পদচ্যুত হয়েছে, নাকি সে দেবদূত পর্যায়েরও নয়? সে হয়তো সাধারণ এক শক্তিশালী ডেমিক্ট যে শুধুমাত্র নির্দিষ্ট সীমার মধ্যে ভক্তদের প্রার্থনার সাড়া দিতে পারে। এই অশুভ সত্তার ভিত্তি বেশ দুর্বল, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সে হয়তো ধ্বংসস্তূপের স্পিরিট জগতের সাথে মিশে গিয়েছিল, আর ঠিক এই কারণেই সে ঝড়ের চার্চের নজরদারি থেকে বাঁচতে পেরেছে। ক্লাইন চেয়ারে হেলান দিয়ে ভাবল, আজ যা ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। পুরাতত্ত্ববিদ লেটিশিয়া যখন সেই হারানো মন্দির থেকে গুরুত্বপূর্ণ বস্তু সরিয়ে নিল, তখনই কালভেটিয়ার অবস্থা খারাপ হয়ে পড়ে। সে আর টিকে থাকার মতো অবস্থায় ছিল না। ভক্তদের দিয়ে সেই জিনিসটা উদ্ধার করানোর পাশাপাশি সে অন্য কোনো শরীরে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছিল। হাড়ের তলোয়ারটা মূলত তার ডেমিক্ট শরীরের অংশ ছিল। যে ব্যক্তি সেটা ধরবে তার শরীরে সে অনুপ্রবেশ করবে, কিন্তু সে এই কাজে দক্ষ নয়। সে মার্কারি সাপ নয়। সে নিজের জন্য কোনো চক্র তৈরি করতে পারে না। ব্লাসফেমার আমনের মতো সে কারো আত্মার ভেতরে পরজীবী হিসেবেও থাকতে পারে না। কালভেটিয়া মারা যাওয়ার আগে হয়তো আরও অনেক পাগলাটে কাজ করবে। ক্লাইন ভ্রু কুঁচকে ভাবল। সে আর দেরি না করে কুয়াশা থেকে বাস্তবে ফিরে এলো। সে দরজা খুলে লিভিং রুমে প্রবেশ করতেই ড্যানিটাস চমকে উঠল। ড্যানিটাস তাকে ভালো করে খুঁটিয়ে দেখে সতর্কভাবে জিজ্ঞেস করল, তুমি কি ঠিক আছো? ক্লাইন গেরম্যান স্প্যারোর ভাব ধরে শান্তভাবে বলল, মিটে গেছে। মিটে গেছে? ড্যানিটাস আশেপাশের দিকে তাকাল। সে বুঝতে পারল না সে কি ভুল দেখছিল, নাকি সাগরের দেবতার কোনো অভিশাপই ছিল না। সে বেডরুমে কি করল? মাত্র 2 মিনিটে অভিশাপ কাটিয়ে ফেলল? এই লোকটার অনেক গোপন রহস্য আছে। ড্যানিটাস 2 কদম পিছিয়ে পথ পরিষ্কার করে দিল। অনেক অদ্ভুত জিনিসের টেবিলের পাশে বসে থাকা হুইল চেয়ারে বন্দি ব্লাডি ক্যালাটাফসের স্বরে ট্যাটু করা মানুষটাকে বলল, কি দুর্ভাগ্য! আর একটু হলেই হতো, সে তো শুধু ছুঁয়েছিল, তুলতেই পারেনি। অ্যাডমন্টনও দীর্ঘশ্বাস ফেলল। ক্যালাট সামান্য বেঁকে যাওয়া হাড়ের তলোয়ারটার দিকে তাকিয়ে নিজের মনেই বলল, যখন কোনো বহিরাগত এই পবিত্র তলোয়ারটা তুলবে, ঈশ্বর আবার পৃথিবীতে হাঁটবেন। অ্যাডমন্টনও হাঁটু গেড়ে বসল, যেন কারো কাছে স্বীকারোক্তি দিচ্ছে।
সময় গড়াতেই ক্যালাট আর এডমন্টন হঠাৎ দুটো করুণ আর্তনাদ শুনতে পেল। তারা উপরে তাকিয়ে দেখল তাদের দুজন সঙ্গী মাটিতে পড়ে আছে। তাদের চামড়া পাথর হয়ে গেছে, শরীরের সব জল শুকিয়ে গেছে। ক্যালাট আর এডমন্টন একে অপরের দিকে তাকাল। তারা দুজনে একসাথে উঠে দাঁড়িয়ে টেবিলের দিকে তাকাতে লাগল। সেই দুধসাদা পবিত্র তলোয়ারটা জোরে শব্দ করে ফেটে গেল এবং অসংখ্য ছোট টুকরোয় পরিণত হল। যখন কোনো বাইরের মানুষ ওই পবিত্র তলোয়ারটি তুলে নেয়, তখন ঈশ্বর আবার এই পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু পবিত্র তলোয়ারটি যদি ভেঙে যায় তাহলে কি হবে? এই দুটি বাক্য কালাত এবং এডমন্টনের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। বিষয়টি তাদের জানার সীমানার বাইরে ছিল। কয়েক সেকেন্ডের জন্য তারা ভাঙা তলোয়ারটির দিকে তাকিয়ে রইল। তাদের মুখে কোনো কথা নেই, দৃষ্টি একেবারে নিথর। তারা বিশ্বাসই করতে পারছিল না যে পবিত্র তলোয়ারটি কেবল সন্ধ্যায় একজন বহিরাগত স্পর্শ করেছিল তা হঠাৎ এভাবে ভেঙে গেল। এর মানে কি? এটি কিসের ইঙ্গিত বহন করছে? তারা দুজনেই এর গভীরে চিন্তা করার সাহস পেল না। তাদের মনে হল তারা যেন একেবারে শুরুর বিন্দুতে ফিরে এসেছে। সেই সময় লোয়েন সামরিক বাহিনী তাদের প্রতিরোধ বাহিনীর একটি গোপন আস্তানা খুঁজে পেয়েছিল। কোনো সতর্কবার্তা ছাড়াই সেখানে হামলা চালানো হয়েছিল, যার ফলে সেই গণহত্যায় তাদের বাবা নিহত হয়েছিলেন। পরিবারের নারী সদস্যদের অপহরণ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই দুঃসংবাদ পাওয়ার আগে কালাত এবং এডমন্টন সেদিন যে অনুভূতি পেয়েছিল, আজকের অনুভূতির সাথে তার হুবহু মিল ছিল। তাদের বুকটা ভারী হয়ে এল। বিভ্রান্তি, প্রত্যাশা আর অস্বস্তি মিলেমিশে এক তীব্র চাপ তৈরি করল। বনে ফিরে যাও, প্রধান পুরোহিতের সাথে দেখা করো এবং কারণটা খুঁজে বের করো। হয়তো এটিই ঈশ্বরের নতুন কোনো বার্তা। কালাত তার হুইলচেয়ারটি ঘোরাল এবং গম্ভীর স্বরে বলল। এডমন্টন সাথে সাথে উঠে দাঁড়াল। বাকি সহযোগীদের উদ্দেশ্যে বলল, ওই ধর্মত্যাগীদের খোঁজ চালিয়ে যাও, কিন্তু এখানে থেকো না। আরও একটা কথা, বাইরের বিশ্বাসীদের বলো তারা যেন কোনো আচার অনুষ্ঠান বা প্রার্থনা না করে। ঘটনার এই আকস্মিক পরিবর্তন তাকে বাড়তি সতর্ক করে তুলল। বিয়াম শহরের ওয়েবস ক্যাথেড্রালের পেছনের রাস্তার মোড়। হাতে একগুচ্ছ সাদা কাগজ নিয়ে ড্যানিজ ঘাড় ঘুরিয়ে তাকাল। তার মনের ভেতর উদ্বেগ, চিন্তা আর বিভ্রান্তি কাজ করছিল। তুমি কি আমাকে দিয়ে এগুলো এই রাস্তার বিভিন্ন জায়গায় লাগাতে বলছ? আর শেষে এগুলো ক্যাথেড্রাল অফ ওয়েবসের মূল দরজায় সাটিয়ে দিতে বলছ? ড্যানিজ খুব ভয় পাচ্ছিল যে ক্যাথেড্রালের দরজা হঠাৎ খুলে যাবে আর একদল পুরোহিত ঘুষি বাগিয়ে বেরিয়ে আসবে। কেন সে এসব পোস্টার লাগাচ্ছে তা জিজ্ঞাসা করার আগেই তারা তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। ক্লাইন মোরেত্তি তার শীতল ভাব বজায় রেখে বলল, হ্যাঁ, তার আসল পরিকল্পনা ছিল সি গড কালভেতুয়ার বিষয়টি মিস্টার হ্যাংডম্যানের ওপর ছেড়ে দেওয়া, যাতে সে স্টর্মস চার্চকে সতর্ক করতে পারে। কিন্তু ব্যানসি হারবারের গোপন তথ্য এখনও তার কাছে আছে এবং হয়তো সে বিষয়টি আগেই জানিয়ে দিয়েছে। তাই অল্প সময়ের ব্যবধানে এই নতুন গুরুত্বপূর্ণ তথ্য দিলে সন্দেহ তৈরি হওয়ার ভয় ছিল। এর সমাধান খুবই সহজ। সে ম্যান্ডেটেড পানিশারদের দরজায় কিছু পোস্টার লাগিয়ে দিতে পারে, যাতে তারা বের হওয়ার সময় সেগুলো সহজেই দেখতে পায়। ক্লাইনের পরিকল্পনায় ছোট একটা সমস্যা ছিল। সে জানত না ওয়েবস ক্যাথেড্রালের আশেপাশের কোন দোকানটি ম্যান্ডেটেড পানিশারদের আসল আস্তানা, তাই তাকে ড্যানিজ্জাকে দিয়ে একটু বেশি খাটুনি করিয়ে নিতে হল। সে ক্যাথেড্রাল অফ ওয়েবসের দরজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারগুলো লাগাতে বলল। আমার আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল কেন? ভাবলাম যে এই লোকটা আমার প্রাণ বাঁচিয়েছে। অন্য কোনো ক্ষমতাধর অ্যাডভেঞ্চারার হলে হয়তো আমাকে সোনার কয়েনে রূপান্তর করে ফেলত না। কে জানত এই পাগলটা সি গডের অভিশাপ এত সহজে দূর করে ফেলবে। পালিয়ে গেলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। মনে মনে আক্ষেপ করতে করতে ড্যানিজ সাদা কাগজগুলো খুলল এবং বিষয়বস্তু একবার দেখে নিল। লেটিশিয়া ডলেরা এবং তার সঙ্গীরা সিমিন দ্বীপে সি গডের ধ্বংসাবশেষে ঢোকার পর প্রতিরোধ বাহিনী তাদের পিছু নিয়েছিল। ইতিমধ্যে কালাত এবং প্রতিরোধ বাহিনী একটি অদ্ভুত হাড়ের তলোয়ার বিক্রি করার চেষ্টা করছিল, যেটি একটু বাঁকা ছিল। সি গড কালভেতুয়ার শরীর ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং তার মানসিক অবস্থা চরম পর্যায়ে অস্থির। ড্যানিজ 2 সেকেন্ডের জন্য থমকে গেল। সে অবচেতনভাবে ক্লাইনের দিকে তাকাল। আমি আগের কথাগুলো বুঝতে পারছি, কিন্তু সি গড কালভেতুয়া ভেঙে পড়ছে আর মানসিকভাবে অস্থির, এই কথাগুলো কেন লেখা? ক্লাইন মোরেত্তি এগুলো জানল কিভাবে? সি গডের অভিশাপ নিয়ে কাজ করার সময় কি সে কোনো সমস্যা খুঁজে পেয়েছিল? আর সে সি গডের অভিশাপ মোকাবিলা করল কিভাবে? তার পেছনের সংগঠন আমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী। এটা কি অরোরা অর্ডারের মতো? তারা কি সত্যিই কোনো দেবতার সেবা করে? যত বেশি ভাবল, ড্যানিজ তত বেশি ভয়ে কাঁপতে লাগল। সে প্রথমবার অরোরা অর্ডারের নাম শুনেছিল সমুদ্রে ডাকাতির সময়। সেদিনই প্রথম সে তার ক্যাপ্টেনের চোখে ভয়ের ছায়া দেখেছিল। এরপর তাকে রহস্যময় দুনিয়ার কিছু সাধারণ জ্ঞান শেখানো হয়েছিল। ক্লাইন কোনো আবেগহীন চাহনিতে ড্যানিজের দিকে তাকাল। পোস্টারটিতে সে ব্যক্তিগত কোনো অনুমান যোগ করেনি, কেবল নিশ্চিত তথ্যগুলোই বর্ণনা করেছে, যাতে স্টর্মস চার্চের উচ্চপদস্থ কর্মকর্তাদের সিদ্ধান্তে কোনো বাধা না আসে।
এর মধ্যে লেটিশিয়া এবং তার সঙ্গীরা গুরুত্বপূর্ণ কী নিয়ে গেছে তা সে এড়িয়ে গেছে। হারিয়ে যাওয়া মন্দিরকে বদলে সি গড ধ্বংসাবশেষ হিসেবে লেখা হয়েছে। কালাতোরা যে আস্তানায় ছিল সেটি যে তারা ছেড়ে দিয়েছে তা সি গডের কোনো সমস্যা হয়েছে বুঝে এই অংশটিও সে বাদ দিয়েছে। ড্যানিজ হঠাৎ দৃষ্টি সরিয়ে নিল। আরও দেখার সাহস তার ছিল না। ক্যাপ্টেন বলেছিল, যার কাছে যত বেশি গোপন তথ্য থাকবে সে তত বেশি বিপজ্জনক। কিছুক্ষণ ভেবে ড্যানিজ চিন্তিত গলায় বলল, যদি আমরা ক্যাথেড্রালের মূল দরজায় এটা লাগাই তাহলে স্টর্মস চার্চের দৃষ্টি নিশ্চিতভাবে আমাদের ওপর পড়বে। তারা কি জেনে যাবে যে এটা আমি করেছি? ক্লাইন ছোট করে জবাব দিল। ড্যানিজ জোর করে হেসে বলল, তাহলে আমি কি চরম বিপদে পড়ব না? ক্লাইন তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণে রেখে শান্তভাবে বলল, তুমি তো আগেই একজন খুনের পুরস্কার পাওয়া জলদস্যু। তুমি কি মনে করো তুমি এখন বিয়ামের প্রধান রাস্তা দিয়ে গর্বের সাথে হাঁটতে পারবে? ক্লাইন মনে মনে বিদ্রূপ করল। সেটা ঠিক। যাই হোক, তারা আমাকে ধরবেই আর পুরস্কার দাবি করবে না। এখানে কিছু একটা ভুল আছে। ড্যানিজ বলে উঠল, কিন্তু আমার পুরস্কারের পরিমাণ তো বেড়ে যাবে। ক্লাইন তার দিকে তাকাল, কিন্তু কিছুই বলল না, শুধু একটু হাসল। এক মুহূর্তের জন্য ড্যানিজের মনে হল সে যেন এক প্রশ্ন শুনতে পেল। এটা কি ভালো কিছু না? গাধার লাথি খাওয়ার মতো ভালো। শুকনো হাসি হেসে ড্যানিজ পোস্টারের স্তূপটি নিল। প্রবল বাতাস আর রাতের সুযোগ নিয়ে সে ক্যাথেড্রাল অফ ওয়েবসের আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গায় সেগুলো সাটিয়ে দিল। এটা দেখতে ছোটখাটো বিজ্ঞাপন লাগানোর মতো লাগছে। এক পকেটে হাত রেখে ক্লাইন দূর থেকে পর্যবেক্ষণ করল আর মনে মনে মন্তব্য করল। সে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, একজন সহকারী থাকা ভালো। অন্তত আমাকে এমন কাজ করতে হয় না যা আমার সম্মান নষ্ট করে। যদি আমি টিঙ্গেন বা বাকল্যান্ডে থাকতাম আর এমন কিছু হতো, তবে দৃশ্যটা কল্পনা করাও কঠিন হতো। ড্যানিজ শেষ পর্যন্ত ক্যাথেড্রাল অফ ওয়েবসের বাইরে পৌঁছাল। দরজায় পোস্টারটি সেঁটে দিয়ে সে জোরে দরজা ধাক্কাল। সব কাজ শেষ করে সে উল্টো দিকে দৌড় দিল, যেন 10 জন ম্যান্ডেটেড পানিশার তার পেছনে ধাওয়া করছে। ক্লাইন কোনো ঝুঁকি নিল না। সে একটা কাগজের পুতুল বের করল, ঝেড়ে নিল এবং পুড়িয়ে ছাই করে দিয়ে দ্রুত অন্য রাস্তার দিকে হাঁটতে শুরু করল। ম্যান্ডেটেড পানিশারদের সাথে সাম্প্রতিক অভিজ্ঞতার পর তাদের কাজের ধরন সম্পর্কে ক্লাইনের ভালোই ধারণা ছিল। সে একটুও অবহেলা করতে চাইল না। ক্যাথেড্রাল অফ ওয়েবস থেকে অনেকটা দূরে আসার পর তারা হাঁটার গতি ধীর করল। ড্যানিজের শরীর গঠন ভালো, তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, সে হাঁপাচ্ছিল না। সে একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, তুমি পুলিশকে চিঠি দিলে না কেন, অথবা গভর্নরের অফিসে ফেলে আসলে না কেন? ক্লাইন কিছু বলার আগেই ড্যানিজ নিজেই কারণটা বুঝে ফেলল। ঠিকই তো, নিম্নপদস্থ পুলিশ আর গভর্নর অফিসের কর্মীরা স্থানীয়। তারা হয়তো প্রতিরোধ বাহিনীকে করুণা করে অথবা গোপনে সি গডের অনুসারী। কথা বলতে বলতে তারা একটা মোড় ঘুরল। সামনেই বিশাল এক লাল রঙের ভবন দেখতে পেল। ভেতরে উজ্জ্বল আলো, গান শোনা যাচ্ছে। মানুষ আর গাড়ি আসছে যাচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে এটা গভীর রাত। হ্যাঁ, আমরা ভুল করে এখানে চলে এসেছি। এক মুহূর্ত দ্বিধার পর ড্যানিজের মুখে হাসি ফুটল, এমন হাসি যা সব পুরুষই বোঝে। রেড থিয়েটার। ক্লাইন, যার তাত্ত্বিক জ্ঞান বেশ ভালো, হঠাৎ ব্যাপারটা বুঝে ফেলল। ড্যানিজ দুষ্টুমি করে হাসল। এটি পুরো সোনিয়া সাগরের অন্যতম বিখ্যাত জায়গা। এখানে রহস্যময়ী বালাম গার্লস আছে আবেগপ্রবণ ফিনাপ্টার মেয়েরা, আকর্ষণীয় ইন্তিশ কুমারীরা, লম্বা ও সুন্দরী ফেইস্যাক ললনা, শান্ত লোয়েন নারী এবং বিনয়ী স্থানীয় মেয়েরা। এই লোক তো অনেক কিছু জানে, সে কি প্রায়ই আসে? ক্লাইন ব্ল্যাজিংয়ের দিকে এক নজর তাকিয়ে চুপ করে রইল। কোনো এক কারণে ড্যানিজের মনে হল ক্লাইন তার মনের কথা বুঝে ফেলেছে। সে সাথে সাথে অস্বস্তিতে হাসল। জলদস্যুরা আড্ডা দেওয়ার সময় এসব নিয়ে গল্প করে। আমি খুব কমই এখানে এসেছি। আগে আমার কাছে অত টাকা ছিল না। শুধু ফক্সি এলাকার কিছু সাধারণ মেয়ের সাথেই দেখা হতো। এরপর আমি গোল্ডেন ড্রিমের সাথে যোগ দিলাম। তাই তো বলি, যদিও ভাইস অ্যাডমিরাল আইসবার্গের লোকেরা ভালো বেতন পায় এবং ট্রেজার থেকে ভাগ পায়, তারপরও বিয়ামে বাড়ি বানানো খুব কঠিন। সাধারণ জলদস্যুর তুলনায় অন্তত এই লোক টাকা জমাতে জানে। ক্লাইন মনে মনে ভাবল। ড্যানিজ আর এ নিয়ে কথা বলতে চাইল না। সে প্রসঙ্গ পাল্টে দিল। বিয়ামে অনেক রাস্তার মেয়ে আছে, বিশেষ করে ওই জায়গায়। সে দূরে আঙুল দেখিয়ে বলল, একবার এক জলদস্যু একটা পরীক্ষা করেছিল। সে কোনো এক বাড়ির দরজায় নক করে কিছু টাকা দিয়ে সঙ্গ পাওয়ার আবদার করেছিল। শেষ পর্যন্ত 10টার মধ্যে 3-4টা পরিবার রাজি হয়ে গিয়েছিল। তস্ক, তোমার মতো কেউ যার দেখতে অনেকটা লোয়েনদের মতো, তাকে প্রায় কেউই না করবে না। তারা হয়তো তোমাকে মেয়েদের থেকে দূরে রাখবে যাতে তুমি তাদের খুঁজে না পাও। হে হে, লোয়েনের নৌবাহিনী প্রতি বছর এখানে অনেক খুন আর ধর্ষণ করে। তারা জলদস্যুদের চেয়ে ভালো নয়, কিন্তু তাদের শুধু দেশে ফেরত পাঠিয়ে জরিমানা করা হয়। ক্লাইন চুপচাপ শুনছিল। হঠাৎ তার মনে পড়ল সেই সন্ধ্যার কথা, যখন সি গডের অনুসারীরা পুকুরের চারপাশে প্রার্থনা করছিল। তাদের সেই জড়জ্বর আর ভাবলেশহীন মুখগুলোর কথা তার মনে পড়ল।
বাকল্যান্ড ওডোরা পরিবারের ভিলা। এমলিন হোয়াইট, যে নিজের কিছু সমস্যা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিল, সে নার্ভাসভাবে কসমির পেছনে পেছনে মাটির নিচে চলল। সে আবার সেই ধূসর পাথরের হলে পৌঁছাল যেখানে কালো লোহার কফিনটি রাখা ছিল। সম্মানিত লর্ড নিবস, আপনি আমাকে ডেকেছেন কেন? যদিও এমলিন এই দৃশ্যটা মনে মনে বহুবার মহড়া করেছে, তবুও সে তার হৃদয়ের টানটান উত্তেজনা পুরোপুরি দূর করতে পারল না। এই অবস্থায় সে হঠাৎ একটি সমস্যা বুঝতে পারল। থিয়েটারের দৃষ্টিতে দেখলে সে যে চরিত্রে অভিনয় করছে তার উদ্বেগ আর ভয় লুকিয়ে রাখা উচিত। বিশেষ কোনো লুকোছাপার দরকার নেই, আমি ভালোই করেছি। এমলিন হঠাৎ অনেক শান্ত হয়ে গেল। চিহ্ন এবং জাদুকরী লেবেলে ঢাকা কফিন থেকে এক গভীর, বয়স্ক কণ্ঠস্বর ভেসে এল। তোমাকে পুরস্কৃত করার জন্য। অ্যানসেস্টারের জন্য তুমি ফুলের কাছে প্রার্থনা করার ঝুঁকি নিয়েছিলে। যদিও তুমি সাড়া পাওনি, তবুও তুমি বিশাল ঝুঁকি নিয়েছিলে। এই কাজের পুরস্কার পাওয়া উচিত। এখানে ৭,০০০ পাউন্ডের একটি চেক আছে তোমার পুরস্কার। বাকল্যান্ডের গ্রেট স্মগের কারণে আমি এটা সময়মতো দিতে পারিনি, তবে দেরি হলেও ক্ষতি নেই। একই সাথে তুমি সবসময় নিজেকে সচেতন রাখবে। কোনো অস্বাভাবিক কিছু ঘটলে সাথে সাথে কসমিকে জানাবে। সে সত্যিই আমাকে টাকা দিল। এমলিন তার মুখ বন্ধ করতেই ভুলে গেল। এমলিন হোয়াইট ওডোরা পরিবারের ভূগর্ভস্থ এলাকা থেকে বেরিয়ে আসার পরেও বিষয়টি তার কাছে অদ্ভুত লাগছিল। ৭,০০০ পাউন্ডের পুরস্কার এত সহজে সে পেয়ে যাবে তা যেন বিশ্বাসই হচ্ছিল না। তার হাতে থাকা ড্রাফটটি হালকা ছিল, কিন্তু বাস্তবতার এই অদ্ভুত রূপটি সে অনুভব করছিল। দ্য হ্যাংড ম্যানের কৌশলটি সত্যিই কাজ করল। আমাকে সবার সামনে টেনে এনে শাস্তি দেওয়ার বদলে লর্ড নিবস আমাকে বেশ বড় অঙ্কের পুরস্কার দিলেন। সে সম্ভবত না জানার ভান করে আমাকে উৎসাহিত করছে, যাতে সে গোপনে নজর রাখতে পারে। স্যাঙ্গুইনদের চিন্তাভাবনা কি আসলেই এত জটিল? এমলিন দীর্ঘশ্বাস ফেলল, তার মন যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। সে দ্রুত নিজের চিন্তা ঝেড়ে ফেলল এবং ৭,০০০ পাউন্ড পুরস্কারের দিকে মনোযোগ দিল। এই টাকা দিয়ে আমি দ্য হ্যাংড ম্যানের কাছ থেকে সেই ব্যারনের দেহাবশেষ কিনতে পারব এবং তা দিয়ে পোষণ তৈরি করতে পারব। আমি খুব দ্রুতই একজন ব্যারনে পরিণত হব। লর্ড এমলিন হোয়াইট, স্যাঙ্গুইন ব্যারন। এমলিনের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং তার হাঁটার গতি বেড়ে গেল। স্যাঙ্গুইনদের মধ্যে বড়দের কাছ থেকে বিশেষ কোনো আচার বা রীতিনীতির মাধ্যম ছাড়া পদমর্যাদা বাড়ানো অসম্ভব। ভাগ্যে খুব বেশি জোর না থাকলে এমলিনের মতো অনেক স্যাঙ্গুইনই সারা জীবন একই স্তরে আটকে থাকে। এমলিনের বাবা মা বছরের পর বছর বেঁচে থেকেও আজও ব্যারন হতে পারেননি। এমলিন যখন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন সে কসমি ওডোরার দিকে তাকাল। এই বয়স্ক স্যাঙ্গুইন রোজেল যুগের মানুষ হয়েও এখনও একজন ব্যারন মাত্র। আমিও খুব দ্রুত এই পর্যায়ে পৌঁছে যাব। একদিন আমি লর্ড নিবসের মতো একজন স্যাঙ্গুইন মার্কুইস হব। না, আমি ডিউক বা প্রিন্সও হতে পারি। তবেই তো আমি স্যাঙ্গুইনদের মসিহা হওয়ার দায়িত্ব নিতে পারব। ব্যারনের দেহাবশেষের দাম মাত্র ৪,০০০ পাউন্ড, তার মানে অনেক টাকা অবশিষ্ট থাকবে। আমি আরও কিছু পুতুল কিনতে পারব এবং তাদের নতুন পোশাকও পরাতে পারব। এমলিন অজান্তেই বুক টানটান করল এবং বেশ গর্বভরে হাঁটতে শুরু করল। সিটি অফ সিলভারের বার্গ বাড়িতে বসেছিল ডেরিক বার্গ। ডেরিক মোমবাতি জ্বালাল এবং বলিদান বা স্যাক্রিফিশিয়াল রিচুয়ালের প্রস্তুতি নিল। বিদ্যুৎ চমকানোর তালে তাল মিলিয়ে সে সুযোগের অপেক্ষা করল। ডেরিক নিশ্চিত ছিল যে চিফ এই মুহূর্তে তার ওপর নজর রাখতে পারবে না, কারণ চিফ এবং অন্যান্য অভিযাত্রীরা উপকূল থেকে ধ্বংসপ্রাপ্ত শহরের পথ খুঁজতে বেরিয়ে গেছে। সাথে আছে সেই ছোট ছেলে জ্যাক, যে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। ডেরিক খুব দ্রুত সব গুছিয়ে নিল এবং নিচু স্বরে মিস্টার ফুলের সম্মানসূচক নাম উচ্চারণ করল। সে খুব দক্ষ হাতে গ্রে ফগের ওপর থাকা শাসকের কাছে মিস ম্যাজিশিয়ানের প্রয়োজন মতো স্পিরিট ইটারের পাকস্থলীর ব্যাগ এবং মিস্টার হ্যাংড ম্যানের নির্দিষ্ট করা উপাদানগুলো উৎসর্গ করল। সিটি অফ সিলভারের শক্ত দেয়ালগুলোতে অনেক ফাটল ছিল, কিন্তু সেগুলো কালো শক্ত মাটিতে ভর্তি করা। সেখানে ঘন আগাছা জন্মেছিল, যা বাতাসের দোলায় মানুষের চুলের মতো দুলছিল। হঠাৎ করেই সেগুলো এমনভাবে দাঁড়িয়ে পড়ল যেন কিছু একটা ধরার চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই সেগুলো আবার নেতিয়ে পড়ল। ভোরবেলা ক্যাথেড্রাল অফ ওয়েভসের সামনে আলজার উইলসন পুরস্কার সংগ্রহের জন্য এসে ডায়োসিস বিশপ চোগোর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর শুনল। মোজেস অ্যাসেটিক অর্ডারের লেটিশিয়া ডলেরা একজন প্রত্নতাত্ত্বিক সেজে সাইমিম দ্বীপের গভীর জঙ্গলে ঢুকেছে। সে এমন কিছু করেছে যা দীর্ঘকাল ধরে লুকিয়ে থাকা সি গড ক্যালভেটুরকে মারাত্মকভাবে আহত করেছে। ফলে সে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে। গুজব আছে যে এই দুষ্ট আত্মা, যারা নিজেকে সি গড বলে ডাকে, তাকে অনেক আগে সামরিক বাহিনীর 2 শক্তিশালী কার্ডিনাল খুঁজে পেয়েছিলেন। একটি সিল্ড আর্টিফ্যাক্টের মাধ্যমে তাকে পরাজিত করার পর সে কোনোমতে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। এই পরিস্থিতি 100 বছরেরও বেশি সময় ধরে চলছিল।
তাহলে হঠাৎ করে সে কেন ভেঙে পড়ছে এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না? আলজার ভ্রু কুঁচকে ভাবল, এর পেছনে কারণ কি হতে পারে? মোজেস অ্যাসিটিক অর্ডারে সাজানো কোনো পরিকল্পনা, কিন্তু গত 100 বছরে তারা এমন কিছু করেনি কেন? আলজারের মাথায় হঠাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় খেলে গেল। গত 100 বছর এবং বর্তমানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল দ্য ওয়ার্ল্ড ব্যামে এসেছে। মিস্টার ফুলের আশীর্বাদপুষ্ট ব্যক্তি রস্টেড আর্কিপেলাগোতে এসেছে। তার আবির্ভাব কি কোনো বড় অশুভ কিছুর ইঙ্গিত দেয়? আগে ব্যাকল্যান্ডের গ্রেট স্মগ বা ব্যান্সি হারবারের অঘটনের সময়ও এমনটাই হয়েছিল। এখন সি গড কালভেটুর এর বাঁচার লড়াই আর মোজেস অ্যাসিটিক অর্ডারের অজানা ষড়যন্ত্র। যেখানেই কোনো বড় সমস্যা ঘনিয়ে উঠছে সেখানেই মিস্টার ফুলের আশীর্বাদপুষ্টরা উপস্থিত থাকছে। তারা মিস্টার ফুলের পরিকল্পনা গ্রহণ করছে এবং গোপন সংগঠন বা ইভিল গডদের কর্মকাণ্ড অনুসরণ করছে। আলজার বিষয়টি বুঝতে পেরে কিছুটা স্বস্তি অনুভব করল। ঘটনাগুলো যেখানে ঘটছে সেখানে ওয়ার্ল্ড যাচ্ছে না, বরং যেখানে কিছু একটা ঘটতে যাচ্ছে সেখানেই ওয়ার্ল্ড বা অন্য আশীর্বাদপুষ্টরা হাজির হচ্ছে। এটি কি মিস্টার ফুলের কোনো চাল? শত্রুর পরিকল্পনা ধ্বংস করা, নাকি তার নিজের ওপর থেকে সিল খুলে ফেলা? আলজার তার সন্দেহ চেপে রাখল এবং সুযোগ বুঝে কিছু তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিল। সে ডান হাত মুষ্টিবদ্ধ করে বাম বুকের ওপর রাখল। কিছুটা দ্বিধা নিয়ে বলল, লর্ড, স্টিলের অনুসারীদের ধরার সময় আমি একটি তথ্য পেয়েছি। চোগো বিরক্ত হয়ে বলল, কি সেটা? আলজার কিছুটা ভেবে বলল, কেউ একজন ব্যান্সি হারবার নিয়ে কথা বলছিল। তারা বলেছে সেখানে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে, কিন্তু মেডিসি পরিবারের বংশধররা খুব ভালোভাবে লুকিয়েছিল, তাই তারা ধরা পড়েনি। চোগো এক পা এগিয়ে এসে জানতে চাইল, তারা আর কি বলেছে? আলজার বলল, চার্চের একজন ভ্রষ্ট বিশপ ছাড়া আর কিছু বলেনি। লর্ড, মেডিসি পরিবার কি ফোর্থ ইপোচের কোনো অন্ধকার পরিবার? চোগোর চেহারা গম্ভীর হয়ে গেল। সে বলল, এসব তোমার জানার দরকার নেই। আমি এখনই হিজ এমিনেন্স কোটম্যানকে বিষয়টি জানাব। জ্যান কোটম্যান হলেন চার্চ অফ স্টর্মসের কার্ডিনাল এবং রস্টেড সি এর আর্চবিশপ। চোগো কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল, কে এই কথাগুলো বলেছিল? আলজার আগে থেকেই প্রস্তুত ছিল। সে বলল, আমি তাকে চিনি না আর তাকে কখনো দেখিনি। আমার মনে পড়ে ব্যান্সি হারবার আর মেডিসি পরিবারের কথা বলছিল একজন সাধারণ দেখতে যুবক। তার মুখটা পাতলা, কপাল চওড়া, কালো চোখ আর কালো চুল। সে একটা মনোকল পড়েছিল। সে বুঝতে পেরেছিল যে আমি আড়ি পাচ্ছি, কিন্তু সে রেগে যায়নি, বরং আমার দিকে তাকিয়ে হাসল। আলজার আসলে ব্লেসপিমার আমনের বর্ণনা দিচ্ছিল। সে চেয়েছিল কার্ডিনালরা যেন বিশ্বাস করে যে এই তথ্য ফাঁস হওয়ার পেছনে কোনো এঞ্জেল রাজাদের সংঘাত আছে। এটি সত্যিই একটি উপযুক্ত কারণ। কেউ এই বিষয়ে তদন্ত করতে চাইলে মিস্টার ফুলের হস্তক্ষেপের কারণে সঠিক উত্তর পাবে না। চোগো আলজারের কথায় হালকা মাথা নাড়ল। সে বলল, লোকগুলোকে খুঁজে বের করো এবং রেজিস্ট্যান্স কোথায় আছে তা জানার চেষ্টা করো। আলজার তার ডান হাত বুকের ওপর রেখে বলল, জি লর্ড। আকাশ ঢেকে আছে কালো মেঘে, আর ঝুম বৃষ্টিতে চারপাশ সাদা কুয়াশায় ভরে গেছে। ব্যামবন্দরে সমুদ্রের নীল জলস্তর ধীরে ধীরে উপরে উঠে আসছে। মালবাহী জাহাজগুলো বাতাসের দোলায় খড়কুটার মতো দুলছে। বৃষ্টি থামার কোনো নাম নেই, আর সমুদ্রের জলবাঁধের কাছাকাছি পৌঁছে গেছে। শহরটি পানিতে ডুবে যাচ্ছে এবং পরিবেশটা দমবন্ধ করা হয়ে উঠেছে। স্থানীয় কিছু মানুষ পাগলের মতো চিৎকার করে বাঁধ বা পাহাড়ের কিনারা থেকে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই তাদের শরীরের চামড়া শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে। একদল মানুষ রাস্তার ওপর একজনকে কামড়ে ছিঁড়ে ফেলছে। হঠাৎ একটা বিকট শব্দ হল। বাঁধ ভেঙে পড়ল এবং সমুদ্রের জল ব্যাম শহরে ঢুকে পড়ল। ক্লাইন মোরেত্তি ঘুমের মধ্যে সেই দৃশ্য দেখে কেঁপে উঠে জেগে উঠল। একজন সিয়ারের জন্য এটি খুব পরিষ্কার এক সংকেত। সি গড কালভেটুর বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেলেছে। সে এখন পাগলের মতো রস্টেড আর্কিপেলাগোতে সুনামি আর ঝড় তৈরি করে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। আমি তো চার্চ অফ স্টর্মসকে আগেই জানিয়েছি। তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। ক্লাইন বিছানা থেকে উঠে কাপড় পরল এবং বেডরুম থেকে বেরিয়ে এল। সে দেখল ব্লেজিং ডানিটস জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে ঘন মেঘ আর অবিরাম বৃষ্টি চলছে। কোনো অমঙ্গল কি ঘনিয়ে আসছে? ক্লাইন ডানিটজের পাশে এসে দাঁড়াল। সে সমুদ্রের জোয়ারের অস্বাভাবিক শব্দ শুনতে পেল। শান্ত পরিবেশের মাঝে হঠাৎ বজ্রপাতের শব্দ শোনা গেল। আকাশের মেঘগুলো দ্রুত সরে যেতে লাগল এবং বৃষ্টি থেমে গেল। বন্দরের দিকে সবকিছু আবার স্বাভাবিক হয়ে এল। ভোরের সূর্য ব্যাম শহরকে পবিত্র আলোয় ভরিয়ে দিল। ডানিটজ বিড়বিড় করে বলল, জ্যান কোটম্যান আবহাওয়া পরিবর্তন করেছে। জ্যান কোটম্যান চার্চ অফ স্টর্মসের সেই কার্ডিনাল। তিনি কি কালভেটুরের শক্তি নিয়ন্ত্রণ করছেন? ক্লাইন গম্ভীর মুখে ভাবতে লাগল। ডানিটজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম যে সি গড হয়তো কোনো বড় বিপর্যয় ঘটিয়ে ফেলবে, কিন্তু জ্যান কোটম্যান যখন আছেন তখন আর চিন্তার কিছু নেই। সে আরও বলল, সমুদ্রে এমনকি কিং অব দ্য ফাইভ সিসও তার সমান হবে না। ক্যাপ্টেন বলেছে তিনি সিকোয়েন্স 3 ড্যামেগড।
তার পোষণের নাম হল সি কিং।